আসসালামু আলাইকুম সবাইকে। 10 মিনিটস স্কুলের আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি বায়োলজি ফার্স্ট পেপারে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যার নাম হচ্ছে উদ্ভিদ স্থায়ীতত্ত্ব। এটি হচ্ছে আমাদের বায়োলজি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 9। তো চ্যাপ্টার 9-এর উপরে আপনারা সবাই জানেন আমরা আগেও কিন্তু দুইটা ক্লাস করেছি। তো আমরা দুইটা ক্লাসে আগের ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম, এই চ্যাপ্টারে মোট 4টা টপিকে 2টা টপিক কিন্তু আমরা আলোচনা করেছি। একটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। খনিজ লবণ পরিশোষণের উপরে বিস্তারিত আলোচনা করেছিলাম প্রথম লাইভ ক্লাসে, এবং দ্বিতীয় লাইভ ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রচ্ছেদন সম্পর্কে। আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের উপর থার্ড ক্লাস, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের উপর। তো সালোক সংশ্লেষণের উপর যদি আমি বলতে চাই যে এখানে C3 এবং C4 এই দুটোই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া আমাদের ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 এর মাধ্যমে কিভাবে আলোক নির্ভর পর্যায়টা হয় সেটা এখানে খুব গুরুত্বপূর্ণ সালোক সংশ্লেষণের মধ্যে। তারপরে রয়েছে আমাদের শোষণ, যেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসে আলোচনা শুরু করার আগে আমি হচ্ছে আপনাদের কাছ থেকে জানতে চাইবো আপনারা কে কোন থেকে আমাদের সাথে ক্লাসটি করছেন এবং কে কোন প্রতিষ্ঠানে পড়ছেন, আমাকে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিন, এবং বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিন যে আজকে আমাদের ধারাবাহিক অনুসারে উদ্ভিদ স্থায়ীতত্ত্ব থার্ড ক্লাস, যেটা হচ্ছে সালোক সংশ্লেষণের উপর, যেটা নিয়ে অনেক প্রশ্ন আসে, সেটা শেয়ার করে বা মেনশন করে বন্ধুদেরকে জানিয়ে দিন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আমরা হচ্ছে গত ক্লাসে যে পিডিএফটা ওইটা দেওয়া হয়নি, তার জন্য আমি দুঃখিত। তবে আজকে আমি যেটা করব, আজকে আমি 2টা ক্লাসের পিডিএফ একসাথে দিব ইনশাল্লাহ। তো আপনারা দেরি না করে ক্লাসটিকে শেয়ার করে দিন, বন্ধুদেরকে জানিয়ে দিন যে আজকে আমাদের ইম্পর্টেন্ট টপিকটি আলোচনা শুরু হয়ে যাচ্ছে। তো আমরা একটু দেখে নিই যে আমার সাথে কে কে ক্লাসটিতে জয়েন করেছে। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার সাথে ক্লাসটিতে জয়েন করে ফেলেছে। আমি দেখতে পাচ্ছি মন্দিরা ব্যানার্জি আমাদের অনেক খুব রেগুলার একজন স্টুডেন্ট, হ্যালো বলছে, হাই। তারপর হচ্ছে হাসিবুল হাসান সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আশা বাইক বলছে, তানভি, আচ্ছা সে হচ্ছে মেনশন করছে। হাসিবুল হাসান বলছে কেমন আছেন আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? তারপর তাসনিয়া তাহসিন বলছে সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। মুসলিমা চৌধুরী ঈশিতা সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে আমার সাথে রয়েছে তানভীর আহমেদ। তারপর হচ্ছে মন্দিরা ব্যানার্জি হচ্ছে মাগুরা থেকে ক্লাসটি করে। তারপর হচ্ছে তাসনিয়া তাহসিন শেয়ার ডান। আপনারা হ্যাঁ, তাসনিয়া তাহসিন আপু যেভাবে ক্লাসটি শেয়ার করে শেয়ার ডান লিখেছে কমেন্ট সেকশনে, আপনারাও ক্লাসটি শেয়ার করে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনারা শেয়ার করেছেন কিনা। শেয়ার করলে ডান লিখে দিন, শেয়ার ডান লিখে দিন। হাসিবুল হাসান বলছে বগুড়া থেকে, ইফতেখার হাসান বলছে নারায়ণগঞ্জ থেকে, আবদুল্লাহ আল নোমান আমার সাথে ক্লাসটি করছে, ইব্রাহিম আইবি আমাদের সাথে ক্লাসটি করছে, মোহাম্মদ মমিনুর রহমান সাকিব চট্টগ্রাম থেকে ক্লাসটি করছে, এনায়েত হোসাইন মাদারীপুর থেকে ক্লাসটি করছে, হিমায়তুল ইসলাম আকাশ গাজীপুর থেকে, ইউসুফ সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আসিফুল সিনান, তারপর হচ্ছে ফারিদ আল মাহমুদ। আচ্ছা, আমি আরেকবার বলে নিচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় কি। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে চ্যাপ্টার 9-এর উদ্ভিদ স্থায়ীতত্ত্ব চ্যাপ্টারটার সালোক সংশ্লেষণের উপর। তো আপনারা যেটা করবেন, খুব তাড়াতাড়ি সবাই যেন একসাথে ক্লাসটি প্রথম থেকে জয়েন করতে পারি, এই জন্য আপনারা যেটা করবেন ক্লাসটিকে খুব তাড়াতাড়ি শেয়ার করে ফেলুন। এবং আমি কালকের এবং আজকের ক্লাসে 2টা একসাথে যে টপিক নিয়ে আলোচনা করা হয়েছে সেটার পিডিএফ আমি আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমার সাথে রয়েছে আফসারা আহমেদ সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আমার সাথে রয়েছে রশিদ খান দিনাজপুর থেকে ক্লাসটি করছে। তারপর হচ্ছে আমার সাথে রয়েছে মেহেদি নূর জিশান নরসিংদী থেকে ক্লাসটি করছে। তারপর আমার সাথে রয়েছে আফসারা আহমেদ, সে হচ্ছে ফার্মগেট বিজয় সরণি থেকে তারপর হচ্ছে ক্লাস করতেছে সে। তারপর হচ্ছে ইফতেখার হাসান, সে হ্যালো জানাচ্ছে, হাই ভাইয়া। তারপর আমার সাথে আরও অনেকেই জয়েন করছে। রাহাত খান জিজ্ঞেস করছে কেমন আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমার সাথে রয়েছে মুশিক ওফি, সে হচ্ছে কুমিল্লা থেকে ক্লাসটি করছে। আচ্ছা, আপনারা বন্ধুদেরকে মেনশন করতে থাকুন এবং ক্লাসটিকে শেয়ার করে দিন। আচ্ছা, তো আমি মোটামুটি অনেকেই জয়েন করে ফেলেছেন, তাহলে আমি আর দেরি না করে আমাদের আলোচনা শুরু করি। আমার সাথে সৌরভ চত্রী হচ্ছে বরিশাল থেকে ক্লাসটি করছে। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকে আলোচনা শুরু করি সালোক সংশ্লেষণ। তো সালোক সংশ্লেষণ এই শব্দটা যদি আমরা একটু লক্ষ্য করি, তো সা দিয়ে আমরা এটা মনে করব যে এখানে বোঝাচ্ছে সাহায্য। সা দিয়ে আমরা কি বোঝার চেষ্টা করব? সা দিয়ে বোঝার চেষ্টা করব সাহায্য।
আর আলোক, এখানে লক্ষ্য করি শালক বলা হচ্ছে, তার মানে আলোকের সাহায্যে। আর সংশ্লেষণ মানে কি? সংশ্লেষণ মানে হচ্ছে ভিন্ন ভিন্ন দুটি পদার্থ, ভিন্ন ভিন্ন দুটি যৌগ বা ভিন্ন ভিন্ন কিছু পদার্থ একত্রিত হবে, বিক্রিয়া করবে, বিক্রিয়া করে নতুন একটা বন্ধন সৃষ্টি করবে এবং নতুন কোনো একটা যৌগ বা নতুন কোনো একটা পদার্থ সৃষ্টি করবে। সেই প্রক্রিয়াটাকে আমরা বলি সংশ্লেষণ। তাহলে কি হচ্ছে? আলোকের সাহায্যে বা আলোর সাহায্যে দুটি ভিন্ন ভিন্ন জৈব পদার্থ বা দুটি ভিন্ন ভিন্ন পদার্থ যুক্ত হয়ে নতুন একটা কিছু তৈরি করে ফেলে। তো এখন আমরা চিন্তা করে দেখি এই শালক সংশ্লেষণ কোথায় হয় অ্যাকচুয়ালি? উদ্ভিদের দেহে। কখন হয়? যখন আলো থাকবে। আলোর উপস্থিতিতে উদ্ভিদ শালক সংশ্লেষণ করছে, এতে করে তার কী লাভ হচ্ছে? কেন সে শালক সংশ্লেষণ করে এটা কি আমরা জানি? আমরা জানি শালক সংশ্লেষণ একটা উদ্ভিদ কেন করে? তার খাদ্য তৈরি করার জন্য। আর আমরা এটাও জানি তার প্রধান খাদ্য হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। তাহলে আমরা এখানে প্রথমে যেটা লিখব, এখন আপনারা নোট খাতায় তুলবেন না, আমি যখন বলবো এখন লিখেন তখন থেকে আপনারা লেখা শুরু করবেন। এখন আমি জাস্ট সংজ্ঞাটা কিভাবে আসলো বা কেন শালক সংশ্লেষণ উদ্ভিদ করে সেটা বলবো। তো প্রথমে আমরা হেডলাইন দিয়ে রাখি যে শালক সংশ্লেষণ, শালক সংশ্লেষণ। প্রথমে আমরা হেডলাইন দিয়ে রাখি, কি দিব? শালক সংশ্লেষণ হেডলাইন দিয়ে রাখি। তো এখন এখান থেকে আমরা এটাও জানবো যে উদ্ভিদ অ্যাকচুয়ালি তার খাদ্য উৎপাদন করার জন্য বা শর্করা উৎপাদন করার জন্য, কি বললাম? শর্করা বা হচ্ছে কার্বোহাইড্রেট হচ্ছে তার প্রধান খাদ্য, রাইট? তো এই যে শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি করার জন্য উদ্ভিদের কি করা লাগে? বাইরে থেকে যে কার্বন ডাইঅক্সাইড সে শোষণ করে, সে কার্বন ডাইঅক্সাইডকে বিজারণ করা লাগে, বিজারিত করা লাগে। তো এখন এই বিজারিত করলে কার্বন ডাইঅক্সাইডটা যখন সে বাইরে থেকে শোষণ করছে, সেটাকে বিজারিত করলেই কিন্তু সে শর্করা অথবা কার্বোহাইড্রেট তৈরি করতে পারবে। তো এখন তার এই শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি করার জন্য কার্বন ডাইঅক্সাইডে বিজারিত করতে হবে। সেই বিজারণের জন্য কি দরকার? সেই বিজারণের জন্য কিছু রাসায়নিক শক্তি দরকার। সেই রাসায়নিক শক্তিগুলো অ্যাকচুয়ালি কি? তার কার্বন বিজারণের জন্য কি দরকার? রাসায়নিক শক্তি দরকার। এই রাসায়নিক শক্তিগুলো কি কি? এই রাসায়নিক শক্তিগুলো হচ্ছে কি কি? এই রাসায়নিক শক্তিগুলো হচ্ছে এটিপি এবং NADP H+, এটা হচ্ছে এদের রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তির মাধ্যমে তারা কি করতে পারবে? কার্বন ডাইঅক্সাইড বিজারণ করতে পারবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? উদ্ভিদ শালক সংশ্লেষণ করে তার খাদ্য উৎপাদন করার জন্য, অর্থাৎ শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি করার জন্য। এখন এই শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি করার জন্য তার কি করা লাগবে? বাইরে থেকে যে কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করেছে, সেই কার্বন ডাইঅক্সাইডকে বিজারণ করা লাগবে। কার্বন ডাইঅক্সাইড বিজারণ করার জন্য আমরা জানি যে রাসায়নিক শক্তির প্রয়োজন হয়। তো উদ্ভিদের যে গ্রহণকৃত কার্বন ডাইঅক্সাইড, সেটাকে বিজারণ করার জন্য যে রাসায়নিক শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে এটিপি এবং NADP H+। এখন প্রশ্ন হতে পারে যে এই রাসায়নিক শক্তি সে কোথা থেকে পাবে? এই রাসায়নিক শক্তি পাওয়ার জন্যই মূলত এই শালক কথাটা এসেছে। অর্থাৎ আলো তাকে কি করবে? সাহায্য করবে। আলো কিভাবে সাহায্য করবে? আলোক শক্তিটাকে সে কি করবে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে এমনি তো রূপান্তরিত হয়ে যাবে না। তাহলে কিভাবে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হতে হবে? আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে কি থাকে? আমরা জানি উদ্ভিদ কোষে কি থাকে? উদ্ভিদ কোষে ক্লোরোফিল থাকে। আমরা জানি উদ্ভিদ কোষে কি থাকে? উদ্ভিদ কোষে ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল কি করে? এই ক্লোরোফিল আলোক শক্তিকে কি করে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। যেই রাসায়নিক শক্তি কি করবে? উদ্ভিদের শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি করার জন্য কার্বন ডাইঅক্সাইডকে বিজারণ করবে। কার্বন ডাইঅক্সাইডকে বিজারণ করবে কে? কার্বন ডাইঅক্সাইডকে বিজারণ করবে হচ্ছে এই রাসায়নিক শক্তি, যা এসেছে কোথা থেকে? যা এসেছে ক্লোরোফিল কি করেছে? শালক সংশ্লেষণের জন্য
যে সূর্যের আলোটা প্রয়োজন, সেই সূর্যের আলোকে ক্লোরোফিল রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। সেই রাসায়নিক শক্তি কার্বন ডাইঅক্সাইডকে বিজারণ করে, বিজারণ করলে তার খাদ্য উৎপন্ন হয়, যেটা ছিল তার আসল উদ্দেশ্য। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে উদ্ভিদের শরীরের মধ্যে এমন একটা প্রক্রিয়া হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, উদ্ভিদের কোষের ভেতর যে ক্লোরোফিলটা থাকে সেই ক্লোরোফিল কি করে সূর্যের আলোকে বা সূর্যালোককে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, যে রাসায়নিক শক্তি উদ্ভিদের গ্রহণকৃত কার্বন ডাইঅক্সাইডকে বিজারণ করার মাধ্যমে শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি করে। এবার আমি আশা করছি আমি যা যা এতক্ষণ বললাম সবটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনারা কি করবেন, এই যে হেডলাইন দিয়েছিলেন সালোক সংশ্লেষণ, সেই হেডলাইনের নিচে এখন আমার লেখা বোর্ডে এবং মুখে বলা যে সংজ্ঞাটা সেটা লিখে নেবেন। সংজ্ঞাটা হচ্ছে, আমি এতক্ষণ যা বলেছি তাই, সংজ্ঞাটা একদমই ইজি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল আলোক শক্তিকে, কোন আলোক শক্তি, সূর্য থেকে আসা আলোক শক্তিকে, তাহলে সূর্যের আলোক শক্তিকে কি করবে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, রাসায়নিক শক্তি। তো আমরা একটু আগে কি জানলাম, যে রাসায়নিক শক্তি কোনগুলো, সেগুলো আমরা এখানে ব্র্যাকেটে লিখে নিব, যে কোন রাসায়নিক শক্তি, এটিপি প্লাস NADPH প্লাস H প্লাস। এই রাসায়নিক শক্তিতে রূপান্তর করে কিসে, কাকে বিজারিত করবে, কার্বন ডাইঅক্সাইডকে বিজারণ করবে, কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে উদ্ভিদের খাদ্য, বলতে কোনগুলো, উদ্ভিদের খাদ্য বলতে আমরা যেটা বুঝি যে শর্করা বা কার্বোহাইড্রেট, কি শর্করা বা কার্বোহাইড্রেট, কি করে উৎপন্ন করে, তাকে কি বলি আমরা, তাকে আমরা বলি হচ্ছে সালোক সংশ্লেষণ। তা আমি এত বড় সংজ্ঞাটা এতক্ষণ ধরে লিখলাম কেন, যাতে আপনারা নোট খাতা এটা সুন্দর করে লিখতে পারেন। তো আমি আশা করব যে এভাবে লেখা সংজ্ঞাটা আপনারাও খাতার মধ্যে তুলে নেবেন। আর যদি তুলে নিতে না পারেন এটাকে স্ক্রিনশট তুলে নিন। আমি এটাকে ব্যাখ্যা করছি আরেকবার। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, অর্থাৎ উদ্ভিদের একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ কোষস্থ অর্থাৎ উদ্ভিদ কোষের ভেতরে অবস্থিত কি ক্লোরোফিল কি করে, সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তি অর্থাৎ এটিপি এবং NADPH+H+ এই রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, কি করবে, কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে উদ্ভিদের খাদ্য অর্থাৎ শর্করা বা কার্বোহাইড্রেট উৎপন্ন করে, তাকে সালোক সংশ্লেষণ বলে। তো মূলত আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, সালোক সংশ্লেষণে উদ্ভিদ কেন করবে সালোক সংশ্লেষণ, তার কারণ হচ্ছে এই শর্করা বা কার্বোহাইড্রেট উৎপন্ন করা, যেটা হচ্ছে তার কি প্রধান খাদ্য। এই শর্করা বা কার্বোহাইড্রেট উৎপন্ন করার জন্য মূলত এত প্রসেসের প্রয়োজন হয়, অর্থাৎ আলো শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করার জন্য উদ্ভিদের ক্লোরোফিলকে ব্যবহার করতে হয়। তো এটা হচ্ছে মূলত সালোক সংশ্লেষণের সংজ্ঞা। তো আমি আশা করছি এই সংজ্ঞাটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা এই সংজ্ঞাটা আপনারা স্ক্রিনশট তুলে নিন, আর স্ক্রিনশট তোলা শেষ হলে আমাকে কমেন্ট সেকশনে জানান আপনাদের স্ক্রিনশট তোলা ডান হয়েছে কিনা। এরপর
আচ্ছা, আমাদেরকে আফসার আহমেদ বলছে থ্যাঙ্কস বলছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন আমি মনে করছি যে এতক্ষণে সালোক সংশ্লেষণ সংজ্ঞাটা আপনারা বুঝতে পেরেছেন। এবার এই সালোক সংশ্লেষণ সংজ্ঞার পর আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সালোক সংশ্লেষণ যেই ব্যাপারটা, এখানে যে ক্লোরোফিলের কথাটা বললাম, সালোক সংশ্লেষণ সংজ্ঞার মধ্যে যে ক্লোরোফিলের কথা বললাম, এই ক্লোরোফিলটা অ্যাকচুয়ালি কোথায় থাকবে? এই ক্লোরোফিলটা অ্যাকচুয়ালি কোথায় থাকবে? ক্লোরোফিল আমরা যে বললাম উদ্ভিদের কোষের ভেতর আমরা জানি কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। তবে এই যে ক্লোরোপ্লাস্টের ব্যাপারটা, ক্লোরোপ্লাস্ট কিন্তু সকল উদ্ভিদে থাকে না। কোন কোন উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট থাকবে? সেটা হচ্ছে শৈবাল, তারপরে হচ্ছে টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, এই যে উদ্ভিদগুলো রয়েছে এই উদ্ভিদগুলোর মধ্যে মূলত ক্লোরোপ্লাস্ট থাকে। এখন যাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকবে না তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে পিগমেন্ট হিসেবে, মানে পিগমেন্ট কি করবে, সালোক সংশ্লেষণে সাহায্য করবে। তো এখন আবার যাদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকছে তাদের তো ক্লোরোফিল আছেই, এবং যাদের ক্ষেত্রে নেই তাদের ক্ষেত্রেও কিন্তু এই পিগমেন্টগুলো কাজ করবে। কিন্তু এই পিগমেন্টগুলো থাকবে কোথায়? ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা জানি একটা অংশ আছে, সেটা হচ্ছে কি এরকম দেখতে। এখন আমাকে একটু কমেন্ট সেকশনে জানান এটা আপনাদের দেখতে পরিচিত লাগে কিনা। এটা আপনারা উদ্ভিদ বিজ্ঞানের একদম প্রথম যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় পড়েছেন। এই অংশটুকু আপনাদের চেনা লাগে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। তবে আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের একটি অংশ। আমাকে কমেন্ট সেকশনে জানান যে এই অংশটুকুর নাম কি, এই পুরো অংশটুকুর নাম কি, আমাকে সেটা জানাবেন। আমি বলছি এই পুরো অংশটুকুর মধ্যে কি রয়েছে সেটা বলি, আর আপনাকে বলা হচ্ছে কমেন্ট সেকশনে আপনি জানান যে এই পুরো অংশটুকুকে কি বলা হয়। এই পুরো অংশটুকু যা বলা হোক না কেন সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি বলছি এই পুরো অংশের মধ্যে ছোট ছোট অংশগুলোকে কি বলা হবে? এই ছোট ছোট অংশগুলোকে বলা হয় হচ্ছে থাইলাকয়েড। কি বলা হয়? থাইলাকয়েড। এখন এই থাইলাকয়েড হচ্ছে এই অংশটুকুর মধ্যে থাকে। থাইলাকয়েডের মধ্যে কি থাকে? পিগমেন্ট থাকে। যে পিগমেন্টগুলো অ্যাকচুয়ালি কি করে, যে পিগমেন্টগুলো সালোক সংশ্লেষণে সাহায্য করে। এখন এই পিগমেন্টগুলো কি কি পিগমেন্ট রয়েছে, আমরা যদি পিগমেন্টগুলোর নাম দেখি, আমরা এই পিগমেন্টগুলোর নাম কিন্তু কোথায় পড়ে এসেছি, আমরা আরও একটি ক্লাসে বলেছিলাম শৈবাল ছত্রাক আলোচনা করার সময় আমরা কিছু পিগমেন্টের নাম বলেছিলাম। আপনারা যারা আমার শৈবাল এবং ছত্রাকের অধ্যায়টি ক্লাস করেছেন তারা কিন্তু জানেন এই পিগমেন্টগুলো কি কি। আমি এখন লিখে দিচ্ছি এখানে কিছু পিগমেন্টের নাম। এখন আপনাদেরকে দুইটা প্রশ্ন করা হচ্ছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে এই অঙ্গটির নাম কি, এর নাম কি? আমি হিন্টস দিয়ে দিয়েছিলাম যে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের একটি অংশ। এখন আমি আপনাদের আরও একটি প্রশ্ন করব, সেটা হচ্ছে ক্লোরোফিলের কারণে আমরা জানি উদ্ভিদের রঙটা কেমন হয়, সবুজ রঙের হয়। আমরা কেন ক্লোরোফিল নিয়ে আলোচনা করছি বলুন তো? আমরা ক্লোরোফিল নিয়ে আলোচনা করছি কারণ আমরা সংজ্ঞার মধ্যে বলেছিলাম ক্লোরোফিল উদ্ভিদ কোষের মধ্যে থাকে, সেটা আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, রাইট? এখন এই ক্লোরোফিল সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানা দরকার, রাইট? তো ক্লোরোফিল কোথায় থাকে বললাম? ক্লোরোপ্লাস্টে থাকে। ক্লোরোপ্লাস্টের একটা অঙ্গ আমি এখানে লিখেছি যার নাম আপনাদের বলতে হবে। এখন আপনাদের আরও একটি প্রশ্ন করছি যে আরও কিছু পিগমেন্ট আছে, তার মধ্যে একটি পিগমেন্ট হচ্ছে ক্যারোটিনয়েডস। এর কারণে কি রঙের উৎপন্ন হবে? আরেক ধরনের রয়েছে পিগমেন্ট, সেটা হচ্ছে ফাইকোবিলিনস। আমাকে কমেন্ট সেকশনে জানান এই ফাইকোবিলিনস এবং ক্যারোটিনয়েডসের কারণে কি রং আমরা দেখতে পাই। স্বাভাবিকভাবে এগুলো খুব কমই দেখা যায়, এই পিগমেন্টগুলো বেশিরভাগ উদ্ভিদে কি সবুজ রঙের হয়। আর এই দুইটা পিগমেন্টের কারণে উদ্ভিদের রং কেমন হবে এইটা আমরা আলোচনা করেছিলাম শৈবাল ছত্রাক ওই চ্যাপ্টারটাতে। আপনারা যারা ক্লাসটি করেছেন তারাই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন, আমি একটু পরেই বলে দিব। আমাকে কমেন্ট সেকশনে আমি দেখি কারা কারা জানাতে পেরেছে এই অঙ্গটির নাম কি। বাহ, আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে অ্যান্সারটা হচ্ছে জানিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে যে একজন জানিয়েছে হাসিবুল রায়হান, জানিয়েছে অয়ন জানাচ্ছে হচ্ছে গ্রানাম,
তো আমাদের সবার প্রথমে অ্যান্সারটা জানিয়েছে কে? সবার প্রথমে আমাদেরকে হচ্ছে অয়ন ভাইয়া জানিয়েছে অ্যান্সারটা, সেটা হচ্ছে গ্রানাম। হ্যাঁ, ওনার অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা আমি একটু পরে বলবো। তারপর আমাদেরকে জানাচ্ছে হচ্ছে শেখ রাসেল আহমেদ, কিছু বুঝতে পারিনি, আপনি আমাকে জানান কমেন্ট সেকশনে কোন জিনিসটা আপনি বুঝতে পারেননি। তারপর হচ্ছে কামরুল হাসান বলছে স্ট্রোমা। তারপর হচ্ছে আমাদেরকে নূর মোহাম্মদ রকিব বলছে ক্লোরোফিল। না, এটা ক্লোরোফিল না। এমডি আমাদুল ইসলাম বলছে গ্রানাম। তারপর আমাদের মেহির চন্দ্র সরকার বলছে গ্রানাম। তারপর হচ্ছে আমাদেরকে ইব্রাহিম আইবি জানাচ্ছে গ্রানাম। তারপর ইউসুফ বলছে গ্রানাম। মোহাম্মদ সাদ বলছে গ্রানাম। মন্দিরা ব্যানার্জি বলছে গ্রানাম। মোহাম্মদ তানভীর হোসেন বলছে গ্রানাম। তারপর হচ্ছে আমাদেরকে জানাচ্ছে আফসানা আহমেদ গ্রানাম। তারপর হচ্ছে এমডি মুনতাসির ওমর বলছে গ্রানার না, এটা হবে গ্রানাম, এটা হবে গ্রানাম। তারপর ফয়সাল আহমেদ বলছে গ্রানাম। তারপর হচ্ছে ইউসুফ বলছে গ্রানাম। আমাদেরকে অনেকেই অ্যান্সারটা জানাচ্ছে গ্রানাম। এরপর আমাদেরকে আরেকজন জানিয়েছে মোহাম্মদ তানভীর হোসেন বলছে হলুদ রং হয় কার জন্য, আমাকে সেটা জানান। হলুদ রং হয় কার জন্য, ক্যারোটিনয়েডসের জন্য নাকি ফাইটোবিনিনসের জন্য? আমাদেরকে জানাচ্ছে নীল হয় ফাইটোবিনিনসের জন্য। হাসিবুল হাসান, আমি তার অ্যান্সারটাও কিছুটা নিতে পারছি। আচ্ছা, আমাকে অনেকেই হচ্ছে গ্রানাম জানাচ্ছে। সবুজ হয় ক্যারোটিনয়েডসের জন্য। না হাসিবুল হাসান ভাইয়া, সবুজ হয় ক্লোরোফিলের জন্য। ক্যারোটিনয়েডসের জন্য কি হয় সেটা আমাকে জানান। আচ্ছা, আমি এবার একটু বিস্তারিত বলি। সবাই সঠিক উত্তর দিয়েছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে গ্রানাম। এটা কোথায় থাকে? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে থাকে। এটা হচ্ছে কি? গ্রানাম। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে ক্যারোটিনয়েডস, এই ক্যারোটিনয়েডসের মধ্যে আবার দুই ধরনের পিগমেন্ট দেখা যায়। একটা হচ্ছে ক্যারোটিন, আরেকটা হচ্ছে কি? জেন্থোফিল। একটা হচ্ছে ক্যারোটিন, একটা হচ্ছে জেন্থোফিল। এখন আমাদের একটু আগে হাসিবুল হাসান ভাইয়া বলেছেন নীল রং হয় কার জন্য? ফাইটোবিনিনসের জন্য। সেটা রয়েছে অ্যাকচুয়ালি ফাইটোবিনিনসের মধ্যেই, কিন্তু আমি এটা একটু নিচে লিখছি। আমি এগুলো রং একটু পর বলছি, সবাই একটু কমেন্ট সেকশনে জানাতে থাকুক। ততক্ষণে আমি ফাইটোবিনিনসটাও বলি যে ফাইটোবিনিনসের মধ্যে কি কি পিগমেন্ট থাকে। ফাইটোবিনিনস এখানে কি কি পিগমেন্ট থাকে সেটা আমি একটু বলি। এখানে থাকে হচ্ছে ফাইকোসায়ানিন এবং আরেক ধরনের পিগমেন্ট থাকে সেটা হচ্ছে ফাইকোইরিথ্রিন। এখন এখানে যে ক্যারোটিন রয়েছে তার জন্য কি রং হবে? এই ক্যারোটিনের কারণে হয় হচ্ছে মূলত কি রং হবে? ক্যারোটিনের কারণে হয় হচ্ছে হলুদ রং। আর জেন্থোফিলের কারণে হয় হচ্ছে কমলা রং। তাহলে আমরা কি দেখতে পেলাম? ক্যারোটিনের কারণে হয় হচ্ছে হলুদ, আর জেন্থোফিলের কারণে হয় হচ্ছে কমলা। তারপর ফাইকোসায়ানিন, যেটা এই ফাইকোসায়ানিনের কারণে মূলত হয় হচ্ছে নীল রং। ফাইকোসায়ানিনের জন্য কি হয়? নীল রং হয়। তো আমরা এখানে একটু লিখি, ফাইকোসায়ানিনের জন্য কি রং হয়? নীল রং হয়। আর ফাইকোইরিথ্রিনের জন্য কি রং হয়? ফাইকোইরিথ্রিনের জন্য হয় হচ্ছে লাল রং। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লোরোফিলের জন্য হয় সবুজ রং, আর ক্যারোটিনয়েডসের মধ্যে দুই ধরনের পিগমেন্ট পাওয়া যায়। একটা হচ্ছে ক্যারোটিন, একটা হচ্ছে জেন্থোফিল। ক্যারোটিনের কারণে হলুদ এবং জেন্থোফিলের কারণে হয় হচ্ছে কমলা। আর ফাইটোবিনিনসের মধ্যে দুই ধরনের পিগমেন্ট থাকে, একটা হচ্ছে ফাইকোসায়ানিন, একটা হচ্ছে ফাইকোইরিথ্রিন। ফাইকোসায়ানিনের কারণে নীল রং হবে, ফাইকোইরিথ্রিনের কারণে লাল রং হবে। এখন আমরা তো হচ্ছে এখানে কি কি পিগমেন্ট থাকে সেটা বললাম এই দুটার মধ্যে, কিন্তু ক্লোরোফিলের মধ্যে কি পিগমেন্ট থাকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। তো আপনারা এটা স্ক্রিনশট তুলে নিন। আমি হচ্ছে 3 সেকেন্ড এখানে হচ্ছে অপেক্ষা করছি, এটা স্ক্রিনশট তুলে নিন। আমি এখন ক্লোরোফিল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি সবার স্ক্রিনশট তোলা কমপ্লিট। এবার আমরা নিচে এই যে দুটো আছে ক্যারোটিনয়েডস আর ফাইটোবিনিনস, এই দুটা হচ্ছে মুছে ফেলছি। এখন আমাদের মেইন যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ক্লোরোফিলকে নিয়ে। ক্লোরোফিলটা এবার আমি বলি। ক্লোরোফিলটা সবুজ হয় সেটা তো ঠিকই, কিন্তু ক্লোরোফিলের মধ্যে দুই ধরনের পিগমেন্ট পাওয়া যায়। একটা হচ্ছে ক্লোরোফিল এ,
একটা হচ্ছে ক্লোরোফিল এ, আমি পুরোটা লিখলাম না ক্লোরোফিলের বানান, একটা হচ্ছে ক্লোরোফিল এ, একটা হচ্ছে ক্লোরোফিল বি, একটা হচ্ছে ক্লোরোফিল এ, একটা হচ্ছে ক্লোরোফিল বি। এখন এখানে যে ক্লোরোফিল এ রয়েছে, এই ক্লোরোফিল এর কারণে এই ক্লোরোফিল এ কি করে, কিছু কিছু বিজ্ঞানী বলেন যে ক্লোরোফিল এ শুধুমাত্র সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে, কিন্তু ক্লোরোফিলের একটা অংশ ক্লোরোফিল বি হওয়া সত্ত্বেও সে সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে না। এই যে কথাটা বিজ্ঞানীরা বলছে, আধুনিক বিজ্ঞানীরা সেটা কেন বলছে? তাদের ধারণা মতে ক্লোরোফিল বি কি করে, ক্লোরোফিল বি যারা রয়েছে বা অন্যান্য যে পিগমেন্টগুলো রয়েছে তারা কি করে, তারা হচ্ছে সূর্যের আলো সংগ্রহ করে ক্লোরোফিল এ কে দেয়। অর্থাৎ এখানে ব্যাপারটা হয় কি, এখানে ক্লোরোফিল বি বা অন্যান্য যে পিগমেন্টগুলো রয়েছে ক্লোরোফিলের মধ্যে, সেই পিগমেন্টগুলো কি করে, সূর্যের আলোকে শোষণ করে ঠিকই, কিন্তু শোষণ করে তারা নিজেরা সেটাকে কাজে লাগায় না, বরং সেটা কি করে ক্লোরোফিল এ কে পাস করে দেয়। ক্লোরোফিল এ কে দিয়ে দেওয়ার পর ক্লোরোফিল এ সবার কাছ থেকে সব সূর্যের আলো নিয়ে সে নিজে সেগুলোকে ব্যবহার করে সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। এখন বিজ্ঞানীদের ধারণা এটা, কিন্তু এটা কেমন না যে দুইটাই কিন্তু ক্লোরোফিল এ ক্লোরোফিল বি দুইটাই কিন্তু ক্লোরোফিলের পিগমেন্ট, কিন্তু কাজ করছে শুধুমাত্র ক্লোরোফিল এ। তো এটা যদি যৌক্তিকভাবে আমরা বলতে চাই, ওইরকমভাবে যৌক্তিকভাবে বলা যায় না, তবে আমরা এটাকে এইভাবে ভাবতে পারি যে আমাদের ঘরের মধ্যে রান্না করে কিন্তু একজনই, মানে একজন হলুদ মরিচ দিলে কি আরেকজন এসে হলুদ মরিচ দেয়? তাহলে কিন্তু রান্নাটা আরও, মানে যেখানে মরিচ যতটুকু দেওয়ার কথা তার চেয়ে অতিরিক্ত হয়ে গেলে কিন্তু সেটা আর খাওয়ার মতো থাকে না। কিন্তু রান্নার মধ্যে লবণ মরিচ দেয় একজন, আর বাকিরা সবাই কী করে, কেউ হচ্ছে বাজার করে নিয়ে আসে, কেউ হচ্ছে কেটে দেয়, তাই না? এক একজন এক একটা কাজ করে, যে রান্না করবে তাকে জোগাড় করে দেয়, তাই না? সবাই তাকে হেল্প করে কাজটা করার জন্য, কিন্তু সবাই কি একসাথে লবণ মরিচ দেওয়া শুরু করে না? কিন্তু তো রান্নাটা করে কিন্তু একজনই, তাই না? আর জোগাড় করে দেয় সবাই মিলে। আর যখন যে রান্না করে তার নামটাই কিন্তু হয় যে সে হচ্ছে রান্নাটা করেছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে সবাই মিলে তাকে যোগান করে দেয়, আর ক্লোরোফিল এ সেগুলোকে নিয়ে সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। তা আমরা যদি এটাকে এভাবে মনে রাখতে পারি তাহলে তো খুব ভালোই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি, এদের কিছু সংকেত আমরা একটু দেখি, মানে এই সংকেতটা কি, এই ক্লোরোফিল এ কে আমরা কীভাবে চিনবো, ক্লোরোফিল বি কে আমরা কীভাবে চিনবো। ক্লোরোফিল এ সংকেত হচ্ছে কার্বন 55, হাইড্রোজেন 72, অক্সিজেন 5 এবং নাইট্রোজেন 4, ম্যাগনেসিয়াম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ক্লোরোফিল এ সংকেত হচ্ছে এটা। এবার আমরা দেখি ক্লোরোফিল বি এর সংকেতটা কি। ক্লোরোফিল বি এর সংকেতটা হচ্ছে কার্বনের হচ্ছে 55, আর এখানে হাইড্রোজেন হচ্ছে 70, আর অক্সিজেন থাকে হচ্ছে 6, নাইট্রোজেন 4 আর ম্যাগনেসিয়াম। এখানে তফাৎটা কোন জায়গায়, আমি যেভাবে মনে রাখতাম এগুলোকে, আমি মনে রাখতাম হচ্ছে এভাবে যে এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে পার্থক্যটা দেখা যায়, এখানেও হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে পার্থক্য দেখা যায়। অর্থাৎ এটা হচ্ছে 725, আমরা চাইলে লিখে রাখতে পারি নোটের মধ্যে, আর এটা হচ্ছে 706। বাস এতটুকুই পার্থক্য। মানে এখানে হয় হচ্ছে হাইড্রোজেনের 72টা অণু থাকে, অক্সিজেনের 5টা অণু থাকে, আর ক্লোরোফিল বি এর ক্ষেত্রে দেখা যায় হাইড্রোজেনের 70টা অণু থাকে, আর অক্সিজেনের অণু থাকে হচ্ছে 6টা। তো মনে রাখবো এইভাবে, এটা হচ্ছে 725, এটা হচ্ছে 706। তো আমি আশা করছি ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর মধ্যে যে পার্থক্যটা বা এরা আসলে কোনটা কি করে সেটা আমরা কিন্তু বুঝে গেলাম। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি এর সংকেত আছে, ঠিক তেমনই ক্যারোটিন, তারপর হচ্ছে জ্যান্থোফিল, আর হচ্ছে কি আমরা আরও দুটো পিগমেন্ট দেখেছি ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন, এদেরও কিন্তু আলাদা আলাদা কিছু সংকেত রয়েছে। তা আমি একটু দেখি যে সবাই এটা বুঝতে পারছে কিনা, সবার কাছে এটা ক্লিয়ার কিনা। আচ্ছা, এটা আমরা মুছে ফেলছি, মুছে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি ক্যারোটিন এবং জ্যান্থোফিলের সংকেতটা কি, ক্যারোটিন এবং জ্যান্থোফিলের সংকেতটা কি সেটা আমরা একটু দেখি। এখানে ক্যারোটিন এবং জ্যান্থোফিলের সংকেতটা হচ্ছে এটা, যে এটা হচ্ছে কি ক্যারোটিন, এই দুটো কিসের, এই দুটো হচ্ছে ক্যারোটিনয়েডসের, ক্যারোটিনয়েডস
তো ক্যারোটিনয়েডসের মধ্যে যে দুইটা রয়েছে, একটা হচ্ছে কি ক্যারোটিন। তো ক্যারোটিনের সংকেতটা কি? ক্যারোটিনের সংকেতটা হচ্ছে কার্বনের ক্ষেত্রে থাকে হচ্ছে কয়টা? কার্বনের ক্ষেত্রে থাকে হচ্ছে কার্বনের সংখ্যা হচ্ছে কার্বন হচ্ছে 40 এবং হাইড্রোজেন থাকে হচ্ছে 56 আর এখানে থাকে হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে ক্যারোটিনের জন্য। আর এরপর হচ্ছে জেন্থোফিল। জেন্থোফিলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে জেন্থোফিলের জন্য হয় হচ্ছে কার্বনের 40, হাইড্রোজেন 56, অক্সিজেন হয় হচ্ছে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ক্যারোটিনের আর জেন্থোফিলের মধ্যে একটাই তফাৎ, এখানে থাকে হচ্ছে অক্সিজেন একটা আর এখানে অক্সিজেন থাকে হচ্ছে দুইটা। এরপর হচ্ছে ফাইকোবিলিন্সের মধ্যে ফাইকোবিলিন্স এখানে যেটা হয় সেটা হচ্ছে যে ফাইকোসায়ানিনের ক্ষেত্রে সংকেতটা হচ্ছে কার্বন 34, হাইড্রোজেনে থাকে হচ্ছে 44, হাইড্রোজেনের 44, অক্সিজেনের হচ্ছে 8, নাইট্রোজেনের 4। আর এখানে থাকে হচ্ছে কার্বন 34, হাইড্রোজেন 46, অক্সিজেন 8 আর নাইট্রোজেন 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাইকোবিলিন্সের ক্ষেত্রে আর ফাইকোসায়ানিনের যেটা হচ্ছে, এটা হচ্ছে ফাইকোসায়ানিন, তার সংকেতটা হচ্ছে 34, মানে কার্বন থাকে 34টা অণু, হাইড্রোজেনের 44টা অণু। আর এখানে তফাৎটা হচ্ছে কোন জায়গায়? এখানে 44-এর জায়গায় জাস্ট কি থাকবে? 46 থাকবে। এটা হচ্ছে এই দুটার মধ্যে পার্থক্য। আর এখানে এই দুটো পার্থক্য হচ্ছে কি, এখানে অক্সিজেন একটা থাকবে, এখানে অক্সিজেন দুটো থাকবে। বাস, এটা হচ্ছে আমাদের পিগমেন্টের আলোচনা, যে পিগমেন্টগুলো অ্যাকচুয়ালি মানে ক্লোরোফিলের মতো যে পিগমেন্টগুলো রয়েছে, সেই পিগমেন্টগুলো অ্যাকচুয়ালি কী করে? সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি কি না? আমি তো দেখি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি কি না। আমাকে কমেন্ট সেকশনে জানান। আমাদেরকে এমডি সোয়াইব বলছে সে বুঝতে পেরেছে, হাসিব রায়হান অয়ন ভাইয়া বলছে বুঝতে পেরেছে, তারপর রোহান পাউল বলছে বুঝতে পেরেছে, তারপর এমডি ইউসুফ জমাদের বলছে বুঝতে পেরেছে, তারপর হাসিবুল হাসান ভাইয়া বলছে এই পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ, ইউসুফ ভাইয়া বলছে বুঝতে পেরেছে, তারপর মন্দিরা ব্যানার্জি বলছে বুঝতে পেরেছে। আচ্ছা, আপনাদের এটা লেখা শেষ হলেও আমাকে জানাবেন, এটা লেখা শেষ হলে আমাকে জানাবেন। আপনারা স্ক্রিনশট যদি তোলা শেষ হয় আমাকে সেটাও জানাবেন। আফসারা আহমেদ বলছে বুঝতে পেরেছে। আচ্ছা, মাজিদুল ইসলাম ভাই বলছে বুঝতে পেরেছে। আচ্ছা, যাই হোক, আমাদের সাথে এমডি মুনতাসির ওমরও রয়েছে। তো আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাই, সেটা হচ্ছে এই যে পিগমেন্টগুলো বা এই রঞ্জকগুলোর পরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মূলত ফটো সিস্টেম। হ্যাঁ, ফটো সিস্টেম নিয়ে একটু পরে বলবো, একসাথে বলবো। আমি সবটা মুছে ফেলছি, আমি এই সবটাই মুছে ফেলছি। এখানে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে একটা কৌশল রয়েছে। সালোক সংশ্লেষণ কৌশল আপনারা হেডলাইন দেন। সালোক সংশ্লেষণের কৌশলটা আপনারা হেডলাইন দিবেন কি? এখানে হচ্ছে এখন আমরা আলোচনা করব সালোক সংশ্লেষণের কৌশল। সালোক সংশ্লেষণের কৌশল, তো এই কৌশলটা অ্যাকচুয়ালি কিভাবে হয়? তো বিভিন্ন বিজ্ঞানী হচ্ছে কি করেছে যে এই সালোক সংশ্লেষণের ব্যাপারটাকে একটু আলাদাভাবে ব্যাখ্যা করেছে, এভাবে যে আলোর উপস্থিতিতেও সালোক সংশ্লেষণ হতে পারে, আবার আলোর অনুপস্থিতিতেও সালোক সংশ্লেষণ হতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আলোক নির্ভর যেই ব্যাপারটা, আলোক একটা হচ্ছে আলোর উপর নির্ভর করবে, আলোক নির্ভর অধ্যায় বা আলোক নির্ভর পর্যায়, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। এই দুটার উপর মানে ব্যাখ্যা করেছেন, এই দুটোর উপর ব্যাখ্যা করেছেন এভাবে যে আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নির্ভর পর্যায় যেটা, সেখানে অ্যাকচুয়ালি কী হবে? আলোক নির্ভর পর্যায় যেটা হয় সেটা হচ্ছে এটিপি তৈরি হবে আর NADP H+ উৎপন্ন হবে। তো আমি এখানে লিখি যে বিজ্ঞানীরা কিভাবে এটাকে ব্যাখ্যা করেছে। একটা হচ্ছে কি আলোক নির্ভর, একটা হচ্ছে আলোক নির্ভর, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ। এই যে আলোক নির্ভর বা আলোক নিরপেক্ষ, এই দুটাকে আবার ব্যাখ্যা করা হয়েছে
বিস্তারিতভাবে। তো আপনারা কীভাবে লিখবেন নোট খাতার মধ্যে? প্রথমে লিখবেন সালোক সংশ্লেষণের কৌশল, তার নিচে লিখবেন দুইভাবে বিজ্ঞানীরা ব্যাখ্যা করে, একটা হচ্ছে আলোক নির্ভর, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ। এখন আমরা আলোক নির্ভরটা নিয়ে আলোচনা করব। আলোক নির্ভরের মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে দুই ধরনের ব্যাপারটা কৌশল রয়েছে, একটা হচ্ছে চক্রীয়, একটা হচ্ছে অচক্রীয়। তো চক্রীয় ফটোফসফোরাইলেশন, একটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তো ফটোফসফোরাইলেশন মানে কি? ফসফোরাইলেশন কি? ফসফোরাইলেশন হচ্ছে যে আলোক শক্তিটা কিসে পরিণত হবে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি উৎপন্ন হওয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন। আর সেটা যদি আলোককে ব্যবহার করে হয়, যদি ফটোকে ব্যবহার করে, ফটো মানে কি আমরা জানি আলোক, তাই না? তো যদি ফটো ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে ওই ফসফোরাইলেশনকে আমরা বলবো হচ্ছে ফটোফসফোরাইলেশন। এখন এই যে আমরা এখানে হেডলাইন দিব হচ্ছে আলোক নির্ভর পর্যায়। কি লিখবো আমরা এখানে? আলোক নির্ভর পর্যায়। এই আলোক নির্ভর পর্যায়ে যেটা হয়, আলোক নির্ভর পর্যায়ে দুটো স্টেপ থাকে, একটা হয় হচ্ছে চক্রীয়, একটা হচ্ছে অচক্রীয়। আরেকটা হচ্ছে অচক্রীয়। আমি যেভাবে লিখছি আপনারাও খাতার মধ্যে এভাবে লিখুন, যাতে করে দুই পাশে দুইটা অংশকে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে চক্রীয়, একটা হচ্ছে অচক্রীয়। তো যে ব্যাপারটা হয়, এই আলোক নির্ভর পর্যায়ে চক্রীয় এবং অচক্রীয় দুইটার মধ্যে এটিপি এবং কি উৎপন্ন হয়? NADPH2। এই দুইটা হচ্ছে রাসায়নিক শক্তি বা রাসায়নিক উপাদান। এই দুইটা উপাদান উৎপন্ন হয় কোথায়? চক্রীয় এবং অচক্রীয় দুইটার মধ্যেই এই দুইটা উপাদান উৎপন্ন হবে। এটাই তো মেইন উদ্দেশ্য সালোক সংশ্লেষণের, যাতে করে এদেরকে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইডকে বিজারণ করা যায়। তো সেজন্য এই দুটা উৎপন্ন হয় চক্রীয় অচক্রীয় দুইটার মধ্যেই। তো চক্রীয় অচক্রীয় দুইটার মধ্যে পার্থক্য করে আমরা পড়বো। পার্থক্য করে পড়লে একসাথে আমরা পার্থক্যটাও পড়বো এবং দুইটা প্রক্রিয়া কীভাবে হয় সেটাও পড়বো। তো চক্রীয় অচক্রীয় দুইটার মধ্যে যে ব্যাপারটা হয়, এখানে থাকে হচ্ছে ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম 1 দুইটাই এখানে থাকবে। ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম 1 দুইটাই এখানে থাকে। আর এখানে থাকে শুধুমাত্র ফটোসিস্টেম 1। আর ফটোসিস্টেম 2 এর ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে এখানে আলোক শক্তি যে ব্যবহৃত হয়, সেই আলোক শক্তির তরঙ্গ দৈর্ঘ্য হয় হচ্ছে 700 ন্যানোমিটার। সে আলোক শক্তির তরঙ্গ দৈর্ঘ্য হয় হচ্ছে 700 ন্যানোমিটার। আর এখানে আমরা যে ফটোসিস্টেম 1-এ দেখি হচ্ছে এখানে হয় হচ্ছে 680 ন্যানোমিটার, 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য। আর ফটোসিস্টেম 1 এখানেও কি হবে? এখানে হবে হচ্ছে 680 ন্যানোমিটার, 680 ন্যানোমিটার। আচ্ছা, ওকে। এবার আমরা একটু দেখি যে ফটোসিস্টেম 2 জিনিসটা কি। ফটোসিস্টেম 2 জিনিসটা আবার আমি বলছি। ফটোসিস্টেম 2 হচ্ছে যেই প্রক্রিয়ায় চক্রীয়ের যে প্রক্রিয়ার মাধ্যমে বা সালোক সংশ্লেষণের যে প্রক্রিয়ায় আলোর তরঙ্গ দৈর্ঘ্য 700 ন্যানোমিটার হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ফটোসিস্টেম 2। আর ফটোসিস্টেম 1 হচ্ছে যেখানে 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হবে, সেটা হচ্ছে ফটোসিস্টেম 1। এখন এখানে যে ব্যাপারটা হবে, চক্রীয় এবং অচক্রীয়র মধ্যে দুইটার মধ্যে একটা অংশ থাকে এখানে, এটা হচ্ছে কি বিক্রিয়া কেন্দ্র। এটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। আর তার নিচে এই জায়গায় অংশটুকুতে থাকে হচ্ছে কি শোষণ অংশ। এই অংশটুকুর মধ্যে কি থাকে? এটা হচ্ছে কি শোষণ অংশ। এটা হচ্ছে শোষণ অংশ। এখন এখানে কি শোষিত হবে? স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি আলোক নির্ভর যেহেতু, তার মানে এখানে কি থাকবে? সূর্যের আলো থাকবে, তাই না? এখানে সূর্যের আলো থাকবে। তো এই অংশটুকুর মধ্যে যে শোষণ অংশ, যে অংশটুকু, এখানে কি পতিত হবে? এখানে বাইরে থেকে সূর্যের আলো পতিত হবে। এই সূর্যের আলোটা কোথায় যাবে? বিক্রিয়া কেন্দ্রে যাবে। বিক্রিয়া কেন্দ্রে গেলে এখানে কি উৎপন্ন হবে? শক্তি উৎপন্ন হবে। সে কিছুটা শক্তি খরচ করবে। কিছুটা শক্তি খরচ করে কি করবে? এই শক্তিটাকে খরচ করে সে এখানে যে আলোক শক্তিটা যাবে সেটা হবে হচ্ছে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের। তো এই আলোক শক্তি কোথায় যাবে? বিক্রিয়া কেন্দ্রে প্রবেশ করবে। বিক্রিয়া কেন্দ্র থেকে
কিছুটা শক্তি খরচ করে, বিক্রিয়া কেন্দ্র থেকে কিছুটা শক্তি খরচ করে দুইটা ইলেকট্রন কোথায় চলে যাবে? দুইটা ইলেকট্রন চলে যাবে হচ্ছে প্লাস্টোকুইননের কাছে। কার কাছে? প্লাস্টোকুইননের কাছে। তো এই যে দুইটা ইলেকট্রন সে পাস করলো, এই দুটো পাস করলো কার কাছে? প্লাস্টোকুইনন। পিকিউ দিয়ে কি বোঝায়? প্লাস্টোকুইনন। এই প্লাস্টোকুইনন কি করে? এই দুইটা ইলেকট্রনকে কিছুটা শক্তি খরচ করবে, সে এখানে কিছুটা শক্তি খরচ করবে, পাশাপাশি সে যেটা করবে সেটা হচ্ছে এটিপি উৎপন্ন করবে। সে কি করবে? এটিপি উৎপন্ন করবে। এটিপি উৎপন্ন কিভাবে হয়? এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয়? এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন হয়। আচ্ছা, তো আমি আবার বলছি, কি বললাম আমি? এটা হচ্ছে শোষণ অংশ, এটা বিক্রিয়া কেন্দ্র। শোষণ অংশ থেকে বিক্রিয়া কেন্দ্রে এই আলোক শক্তিটা গেলে এখানে শক্তি উৎপন্ন হবে, যেই শক্তিটাকে কাজে লাগিয়ে বা খরচ করে দুইটা ইলেকট্রন সে প্লাস্টোকুইননের কাছে পাঠিয়ে দিবে। প্লাস্টোকুইনন এই পর্যায়ে সে কী করবে? এটিপি উৎপন্ন করবে। কিভাবে? এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট ব্যবহার করে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করবে। তো এখান থেকে সে কিছুটা শক্তি খরচ করে এই দুইটা ইলেকট্রনকে কার কাছে পাঠাবে? সাইটোক্রোমের কাছে পাঠাবে। এই দুইটা ইলেকট্রনকে কার কাছে পাঠাবে? সাইটোক্রোমের কাছে পাঠাবে। সাইটোক্রোম কি করবে? কিছুটা শক্তি খরচ করবে। সাইটোক্রোম কিছুটা শক্তি খরচ করে কার কাছে এই দুটো ইলেকট্রন পাঠাবে? প্লাস্টোসায়ানিনের কাছে পাঠাবে। প্লাস্টোসায়ানিন কি করবে? এইখানে যে ফটোসিস্টেম 1 আছে, ফটোসিস্টেম 1 এর মধ্যে আবার বিক্রিয়া কেন্দ্র থাকবে এবং শোষণ অংশ এখানে থাকবে। তো সে কি করবে? এই যে প্লাস্টোসায়ানিনটা, এই প্লাস্টোসায়ানিনটা এই দুইটা ইলেকট্রনকে কি করবে? এখানে পাঠিয়ে দিবে। এবং এটা যেহেতু শোষণ অংশ এটার মতো, তাই এখানেও আলোক শক্তি প্রবেশ করবে। এই আলোক শক্তি কোথায় যাবে? বিক্রিয়া কেন্দ্রে যাবে। বিক্রিয়া কেন্দ্রে গেলে এই আলোক শক্তিটাকে সে কাজে লাগিয়ে কিছুটা শক্তি খরচ করে সে কার কাছে পাঠাবে? দুইটা ইলেকট্রন সে কার কাছে পাঠিয়ে দিবে? দুইটা ইলেকট্রনকে সে কার কাছে পাঠাচ্ছে? দুইটা ইলেকট্রন সে পাঠিয়ে দেয় হচ্ছে ফেরিড অক্সাইডের কাছে। কার কাছে? ফেরিড অক্সাইডের কাছে। এখানে একটু উপরে লিখে নিলাম চক্রীয় এটা। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে কি ফেরিড অক্সাইডের কাছে পাঠিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হতে পারে সেটা ফেরিড অক্সাইডের কাছে কেন পাঠাচ্ছে? কারণ হচ্ছে ফেরিড অক্সাইড প্রচুর পরিমাণে ইলেকট্রনকে জমা রাখতে পারে বলে এই প্লাস্টোসায়ানিন থেকে যে ইলেকট্রন দুটো আসে, সেই দুটো ইলেকট্রন এখান থেকে যে শক্তিটা পায় সে শক্তি খরচ করে সে কি করে? ফেরিড অক্সাইডের কাছে পাঠিয়ে দেয়। এবার এই ফেরিড অক্সাইড কি করে? এই ফেরিড অক্সাইড তারপর কি করে? এই ফেরিড অক্সাইড করে কি? ফেরিড অক্সাইড এখান থেকে NADPH রিডাক্টেজ উৎপন্ন করে। NADPH রিডাক্টেজ উৎপন্ন করে। এই রিডাক্টেজ উৎপন্ন করার পর আমরা একটা জিনিস লক্ষ্য করি এখানে, যে এখান থেকে অ্যাকচুয়ালি সূর্যের আলোটা এখানে পড়ছে। সূর্যের আলোটা, আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে দেখি তো। আমি যে আলোচনা করছি এই আলোচনা কি সবাই বুঝতে পারছে কিনা? আচ্ছা, জুবাইর মাহমুদ ভাইয়া বলছে আবার একটু বুঝাতে, ইউসুফ বলছে কিছুই বুঝতে পারছে না। আচ্ছা, আমি একটু বলি। আমাদের মেন আলোচনা হচ্ছে আলোক নির্ভর পর্যায় নিয়ে। তো এই আলোক নির্ভর পর্যায়ে কি হয়? এটিপি এবং NADPH2 উৎপন্ন হবে। তো এই উৎপন্ন প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি দুইভাবে হয়। একটা হচ্ছে চক্রীয় অধ্যায় হবে বা চক্রীয়ভাবে হবে, একটা হবে অচক্রীয়ভাবে। তো চক্রীয়ভাবে কিভাবে হয়? চক্রীয়ভাবে হয় হচ্ছে যে এখানে একটা কি থাকে? শোষণ অংশ থাকবে, যেখানে অ্যাকচুয়ালি কি হবে? সূর্যের আলোটা পতিত হবে, যেখানে সূর্যের আলোটা পতিত হবে। তো এইটা হচ্ছে আমাদের শোষণ অংশ। যেই শোষণ অংশটা অ্যাকচুয়ালি ফটোসিস্টেম 2 এর অংশ। ফটোসিস্টেম 2 এর মধ্যে 700 ন্যানোমিটার আলোক তরঙ্গ দৈর্ঘ্য থাকে। এই 700 ন্যানোমিটার আলোক তরঙ্গ বিশিষ্ট ফটোসিস্টেম 2 এ শোষণ অংশের মধ্যে আলোক রশ্মি এখানে পতিত হবে। সেই আলোক রশ্মি বিক্রিয়া কেন্দ্রে এসে পৌঁছাবে। বিক্রিয়া কেন্দ্রে কিছু শক্তি উৎপন্ন হবে। সেই শক্তি খরচ করে এই বিক্রিয়া কেন্দ্র থেকে দুইটা ইলেকট্রন প্লাস্টোকুইননের কাছে যাবে। এই প্লাস্টোকুইনন আবার এখানে এটিপি তৈরি করবে। কিভাবে? এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করবে।
এখানে যে শক্তিটা সে উৎপন্ন করলো সেই শক্তিকে কাজে লাগিয়ে এখান থেকে দুটা ইলেকট্রনকে সে সাইটোক্রোমের কাছে পাঠিয়ে দেবে। সাইটোক্রোম কি করবে, এই দুটো ইলেকট্রনকে কিছুটা শক্তি খরচ করে প্লাস্টোসাইনের কাছে পাঠাবে। প্লাস্টোসাইনিন কি করবে, আরও কিছুটা শক্তি খরচ করে এই দুটো ইলেকট্রনকে ফটোসিস্টেম 1 এর শোষণ অংশে পাঠিয়ে দিবে। ফটোসিস্টেম 1 এর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য থাকে হচ্ছে 680 ন্যানোমিটার। এই 680 ন্যানোমিটার ফটোসিস্টেম 1 এর মধ্যে কিছুটা আলোক রশ্মি পড়বে। আলোক রশ্মি পড়লে এখানে শক্তি উৎপন্ন হবে। সেই শক্তিকে কাজে লাগিয়ে প্লাস্টোসাইনিন থেকে দুইটা ইলেকট্রন নিয়ে সে ফেরিডক্সাইডের কাছে পাঠিয়ে দিবে। ফেরিডক্সাইড এমন একটি অংশ যেখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন জমা থাকতে পারে, এই জন্য সে এটা ফেরিডক্সাইডের কাছে পাঠিয়ে দেয়। সে কি করবে, সে এখানে NADPH রিডাকটেজ উৎপন্ন করবে। এই রিডাকটেজ উৎপন্ন করেছে যে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা, এখান থেকে যে সে ইলেকট্রন পাস করতে করতে শক্তি খরচ করে করে ফেরিডক্সাইডের কাছে পাঠানোর পর NADPH রিডাকটেজ উৎপন্ন করলো, এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা, এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা আমাকে একটু জানান। আমি রিপিট করলাম, আমি এখন এটা রিপিট করলাম, এখন আমাকে বলেন যে এটা এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা। হাসিবুল হাসান বলছে বুঝতে পেরেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য। বিস্ময় বিন রাজ্জাক বলছে বুঝতে পেরেছে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে ইউসুফ জমাদের বলছে বুঝতে পেরেছে, থ্যাঙ্ক জানাচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মন্দির ব্যানার্জি বলছে এখন থাকতে পারছে না, আমারও খুব খারাপ লাগছে, আপনি আমাদের রেগুলার স্টুডেন্ট, থাকতে পারছে না, পরবর্তীতে আপনি ক্লাস ঠিক করে নেবেন। তারপর আকাশ ভাইয়া বলছে বুঝতে পেরেছে, ইউসুফ বলছে বুঝতে পেরেছে এবার। তারপর জান্নাতিল নাইম বলছে বুঝতে পেরেছে, ধন্যবাদ জানাচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বুলবুল আহমেদ বলছে বুঝতে পেরেছে, শাকিল শাওন বলছে বুঝতে পেরেছে। আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারলে এবার একটু চিন্তা করে দেখুন তো, একটু ভাবুন যে এই ব্যাপারটা ভাবুন যে এখানে যে প্রতিনিয়ত শক্তিটা উৎপন্ন হচ্ছে সেটা কিভাবে হচ্ছে। আলোক শক্তি শোষণ কেন্দ্রের মধ্যে পড়ছে বলেই তো শক্তিটা উৎপন্ন হচ্ছে, রাইট? কিন্তু যদি এমন হয় যে সূর্যের আলো আস্তে আস্তে কমে যাচ্ছে, অর্থাৎ মনে করলাম বিকাল টাইমে মানে সূর্যের আলো কমে যায়, তো সূর্যের আলো যদি আস্তে আস্তে কমে যায় তখন কিন্তু আর এখানে শক্তি উৎপন্ন হবে না, কারণ এখানে শোষণ কেন্দ্রের মধ্যে কোনো শক্তি শোষিত হবে না, আলো শোষিত হবে না। কোনো আলো শোষিত না হলে বিক্রিয়া কেন্দ্রে সে আলো গিয়ে শক্তি উৎপন্ন করতে পারবে না। তখন কি আর এই ইলেকট্রনকে সে প্লাস্টোকুইননের কাছে পাঠাতে পারবে? পারবে না। কিন্তু চিন্তা করে দেখি, যখন সূর্যের আলো থাকবে না, অর্থাৎ যখন আস্তে আস্তে দিন থেকে রাত হতে থাকবে, তখন কিন্তু আর সূর্যের আলো থাকবে না। আর সূর্যের আলো যদি না থাকে তাহলে এখানে শক্তি উৎপন্ন হবে না। যেই শক্তি খরচ করে সে ইলেকট্রনকে এখানে পাঠাচ্ছিল, এখান থেকে পাঠাতে পাঠাতে সে ফেরিডক্সাইডের কাছে পাঠাচ্ছিল এবং এখানে সে এটিপি উৎপন্ন করেছে। ইলেকট্রন না পাঠালে সে এখান পর্যন্ত আসতো না আর এটিপি উৎপন্ন করতো না, তার মেইন উদ্দেশ্যই ফিল আপ হতো না। তখন অ্যাকচুয়ালি সে কি করবে, তখন এই চক্রের মধ্যে কি হয়, তখন এই চক্রের মধ্যে যে ব্যাপারটা হবে, এখানে বাইরে থেকে কি করবে, বিক্রিয়া কেন্দ্রের মধ্যে পানি প্রবেশ করবে। কি প্রবেশ করবে? বাইরে থেকে বিক্রিয়া কেন্দ্রের মধ্যে পানি প্রবেশ করবে। অ্যাকচুয়ালি পানি ডিরেক্টলি প্রবেশ করে না, পানিকে ভাঙলে আমরা কি পাই? পানিকে ভাঙলে আমরা পাই হচ্ছে দুইটা ইলেকট্রন প্লাস দুইটা হাইড্রোজেন প্লাস পাই, আর প্লাস কি পাই আমরা? প্লাস আমরা হাফ অণু অক্সিজেন পাই, তাই না? তো এই যে এখান থেকে দুইটা ইলেকট্রন আমরা পাচ্ছি, তো যখনই সূর্যের আলো থাকবে না বা আলোর সংকট থাকবে, তখন এই কি করবে, এই বিক্রিয়া কেন্দ্রের মধ্যে বা এই শোষণ অংশের মধ্যে এই হাইড্রোজেন ভেঙে গিয়ে দুইটা ইলেকট্রন চলে যাবে। এখানে যে হাইড্রোজেন ভাঙলে দুইটা ইলেকট্রন যায়, এই হাইড্রোজেন ভেঙে দুইটা ইলেকট্রন বিক্রিয়া কেন্দ্রে প্রবেশ করবে। তারপর এই দুইটা ইলেকট্রন প্রবেশ করার পর এখানে দুইটা হাইড্রোজেন প্লাস থেকে যায় না? এই দুইটা হাইড্রোজেন প্লাস কোথায় যাবে? এই দুইটা হাইড্রোজেন প্লাস সে কি করবে, এই যে দুইটা হাইড্রোজেন প্লাস, এই দুইটা হাইড্রোজেন প্লাসকে সে এই ফেরিডক্সাইডের কাছে দিয়ে দিবে। ফেরিডক্সাইডের কাছে দিয়ে দিচ্ছে, আর এখানে যে অক্সিজেন থেকে যায় এই অক্সিজেনটা সে বায়ুতে নির্গত করে দেয়, যেটা অ্যাকচুয়ালি আমরা গ্রহণ করি, যে অক্সিজেন দিয়ে আমরা বেঁচে থাকি। সেই অক্সিজেন সে এই পানি ভাঙার পর দুইটা ইলেকট্রন এখানে দিয়ে দেয়, যে ইলেকট্রনগুলো যখন সূর্যের আলো থাকে না তখন এর মাধ্যমে যেতে থাকে। আর এইখানে যে দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন থেকে যায় সেগুলো সে ফেরিডক্সাইডকে দিয়ে দেয়, আর
অক্সিজেনটা বাইরে নির্গত করে দেয়, যেটা আমরা গ্রহণ করি। এখন চিন্তা করি, এই যে দুইটা হাইড্রোজেন প্লাস সে এখানে গ্রহণ করলো, NADPHকে দিল, আর এখান থেকে দুইটা ইলেকট্রন সে কী করলো, ফেরিক অক্সাইডকে দিল। এই দুইটা ইলেকট্রন কি করবে, এই NADPH রিডাকটেজকে বিজারিত করবে, আর এখান থেকে দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন নিলে সে অটোমেটিক্যালি কি উৎপন্ন করতে পারবে, NADPH প্লাস H+ উৎপন্ন করতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে সে এখান থেকে দুইটা ইলেকট্রন নিল, এটাকে বিজারিত করলো, আর এখান থেকে যে দুইটা হাইড্রোজেন প্লাস নিল, সেই দুইটা হাইড্রোজেন প্লাস এখানে যুক্ত হয়ে গেল, বিজারিতও হলো, এবং NADPH+H+ অর্থাৎ NADPH2 উৎপন্ন করে ফেললো, আর এদিক থেকে সে ATP উৎপন্ন করে ফেললো, যেটা ছিল অ্যাকচুয়ালি আলোক নির্ভর পর্যায়ের মেন উদ্দেশ্য। এগুলো হচ্ছে মূলত রাসায়নিক পদার্থ বা রাসায়নিক শক্তি, যেগুলোকে ব্যবহার করে সে কার্বন ডাইঅক্সাইড বিজারণ করতে পারবে। এজন্য সে এই অচক্রিয় পদ্ধতিতে কাজটাকে সম্পন্ন করলো। এখানে এটা হচ্ছে অচক্রিয়, এটা হবে হচ্ছে অচক্রিয়, আর এটা হচ্ছে চক্রিয়। এখন আমরা দেখব যে এটা কেন অ্যাকচুয়ালি অচক্রিয় হচ্ছে। এটা অচক্রিয় হচ্ছে কারণ লক্ষ্য করি যে এটা যখন এদিক দিয়ে ইলেকট্রনটাকে পাস করছে, তখন কি এটা আর এদিক থেকে ফিরে আসতে পারবে না, কারণ সবগুলো কিন্তু এইমুখী হয়ে চলে যাচ্ছে, সবগুলো একমুখী হয়ে চলে যাচ্ছে, কিন্তু ফিরে আসার কোনো পথ কিন্তু নেই। এই কারণে এটা হচ্ছে অচক্রিয়। এটা একটু জেড স্কিমের মতো দেখতে, এটা কিন্তু চক্রাকারে হচ্ছে না। কিন্তু চক্রিয়তে যদি আমরা লক্ষ্য করি, চক্রিয়তে কি হয়, চক্রিয়তে এখানে একটা বিক্রিয়া কেন্দ্র থাকবে, এই বিক্রিয়া কেন্দ্রের মধ্যে শোষণ অংশ থাকবে, এই শোষণ অংশের মধ্যে আলোক শক্তি পড়বে, সেম এটার মতো আলোক শক্তি পড়লে এটা এই বিক্রিয়া কেন্দ্রে আসবে, বিক্রিয়া কেন্দ্রে আসলে এখানে শক্তি উৎপন্ন হবে। সেই কিছুটা শক্তি খরচ করে কি করবে, দুইটা ইলেকট্রন কার কাছে পাঠিয়ে দিবে, দুইটা ইলেকট্রন সে ফেরিক অক্সাইডের কাছে পাঠিয়ে দিবে। কার কাছে পাঠিয়ে দিবে, দুইটা ইলেকট্রন সে ফেরিক অক্সাইডের কাছে পাঠিয়ে দিচ্ছে। এই ফেরিক অক্সাইড কি করবে, এই ফেরিক অক্সাইড তারপর হচ্ছে এই ফেরিক অক্সাইডটা সাইটোক্রোম বি কে এই দুইটা ইলেকট্রন দিয়ে দিবে, কিছুটা শক্তি খরচ করবে। কোথা থেকে, সবগুলো শক্তি কিন্তু এখান থেকে পাস হতেই থাকে, সূর্যের আলো এখানে পড়তেই থাকে, ঠিক আছে, তো পড়তেই থাকছে। তো তখন অ্যাকচুয়ালি কি হয়, শক্তিটাকে খরচ করে সে প্রথমে ফেরিক অক্সাইডের কাছে পাঠাচ্ছে, আবার সে শক্তি খরচ করে সাইটোক্রোম বি এর কাছে পাঠাবে। এখন আমি সাইটোক্রোম বি এর পাশে এরকম ডট ডট দিয়েছি কেন, কারণ হচ্ছে সাইটোক্রোম বি নিয়ে কিছু মতবাদ আছে। কেউ এটাকে সাইটোক্রোম বি বলে, আবার কেউ এটাকে সাইটোক্রোম B6 বলে। এটা নিয়ে একটু মতবাদ আছে, তার জন্য যখন আমরা পরীক্ষার খাতায় লিখব তখন আমরা এরকম ডট ডট দিয়ে লিখব। কারণ এরকম ডট ডট দিয়ে লিখলে টিচারও বুঝবে যে হ্যাঁ শিক্ষার্থীটা অ্যাকচুয়ালি বুঝে শুনে হচ্ছে সেই ব্যাপারটা পড়েছে। তাই আপনারা কি করবেন, সাইটোক্রোম বি এর পাশে ডট ডট দিয়ে বুঝিয়ে দিবেন যেটা নিয়ে মতবাদ আছে সেটা আপনি জানেন। এখন এখানে লক্ষ্য করি আমরা সাইটোক্রোম বি যেটা, এই সাইটোক্রোম বি আবার কি করবে, সাইটোক্রোম বি আবার কিছুটা শক্তি খরচ করবে এবং এখানে সে ব্যাপারটা ঘটবে কি, খরচ করে সে প্লাস্টোকুইননের কাছে দুটা ইলেকট্রনকে পাঠিয়ে দিবে। এরপর এখানে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হয়, এখানে এডিপিটা আর ইনঅর্গানিক ফসফেট মিলিত হয়ে কি উৎপন্ন করে, এটিপি উৎপন্ন করে। এখানে কিন্তু এটিপি উৎপন্ন হয়ে যাচ্ছে। এরপর এই প্লাস্টোকুইনন আবার কিছুটা শক্তি খরচ করে দুইটা ইলেকট্রন কার কাছে পাঠাবে, এই দুটো ইলেকট্রন পাঠাবে হচ্ছে সাইটোক্রোমের কাছে। এই সাইটোক্রোম কি করবে এখানে NADPH+ এখানে ব্যবহার করবে NADPH+H। এখানে কি হয়, NADPর সাথে H কে যুক্ত করে, H+কে যুক্ত করে উৎপন্ন করে ফেলে NADPH+H+। এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না আমি জানি, আমি এখানে পাশে লিখে দিচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি কি লিখেছি। এখানে লিখেছি হচ্ছে NADPH+H+H2, এটা মিলে উৎপন্ন করছে NADPH+H
এইচ প্লাস এটা উৎপন্ন করে। তো এখানে আমাদের দুটো উদ্দেশ্য কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে, এটিপি উৎপন্ন হচ্ছে, এনডিপি এইচ প্লাসও উৎপন্ন হয়ে যাচ্ছে। এরপর সে কী করবে, এই যে দুইটা ইলেকট্রন সে কী করবে, এই সাইটোক্রোম প্লাস্টোকুইননের কাছ থেকে শক্তিটা খরচ করে দুইটা ইলেকট্রন সে কার কাছে পাঠায়, সাইটোক্রোমের কাছে পাঠায়, আবার কিছুটা শক্তি খরচ করে সেই দুইটা ইলেকট্রন এর কাছে পাঠিয়ে দিবে। এভাবে তারপর যখন এখানে সে সূর্যের আলোটা পাচ্ছে, এখান থেকে শক্তি খরচ করে দুইটা ইলেকট্রন আবার সে ফেরিডক্সাইডের কাছে পাঠিয়ে দিবে। তাহলে প্রতিনিয়ত কি হচ্ছে, প্রতিনিয়ত এখান থেকে ফেরিডক্সাইডের কাছে যাচ্ছে, আবার সাইটোক্রোম বি এর কাছে, আবার প্লাস্টোকুইনন, আবার সাইটোক্রোম, আবার বিক্রিয়া কেন্দ্র, এরকমভাবে চলছে কিন্তু। তো এখান থেকে এখানে ফিরে আসছে, কিন্তু চক্রাকারে ঘটনাটা ঘটছে। তো যেহেতু এটা চক্রাকারে ঘটছে, এই জন্য এটাকে আমরা কি বলি, চক্রীয় ফটোফসফোরাইলেশন, চক্রীয় ফটোফসফোরাইলেশন। তো এই যে হচ্ছে কি, যে এটা অচক্রীয় কেন, কারণ এটা ফিরে আসে না আগের স্থানে, জেড স্কিম আকারে চলে, আর এটা কি হয়, চক্রাকারে চলতে থাকে। তো এটা চক্রাকারে চলতে থাকে। তো আমি আবার বলি, এটা কি হয়, এখানে এটা হচ্ছে শোষণ অংশ, এটা বিক্রিয়া কেন্দ্র, এখানে আলোক শক্তি পতিত হবে, আলোক শক্তিটা বিক্রিয়া কেন্দ্রে যাবে, এখান থেকে শক্তি খরচ করে দুইটা ইলেকট্রন ফেরিডক্সাইডের কাছে পাঠাবে, ফেরিডক্সাইড কিছুটা শক্তি খরচ করবে, সেই দুটো শক্তি খরচ করে দুটা ইলেকট্রন সাইটোক্রোম বি এর কাছে পাঠাবে, সাইটোক্রোম বি কিছুটা শক্তি খরচ করবে প্লাস্টোকুইননের কাছে পাঠাবে, প্লাস্টোকুইনন কিছুটা শক্তি খরচ করবে দুটা ইলেকট্রন সাইটোক্রোমের কাছে পাঠাবে, সাইটোক্রোম আবার কিছুটা শক্তি খরচ করবে, সেই দুটা ইলেকট্রন সে কী করবে, বিক্রিয়া কেন্দ্রে পাঠাবে। এভাবে করে এই চক্রটা চলতে থাকবে। তো এটা হচ্ছে মূলত আমাদের আলোক নির্ভর পর্যায়, এটা হচ্ছে আমাদের আলোক নির্ভর পর্যায়। সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায় হচ্ছে মূলত এটা। আমি কিন্তু পর্যায়টা আরেকবার বলে দিচ্ছি, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে থাকেন যে আপনারা এটা বুঝতে পারছেন কিনা। আমি আবার বলছি, আলোক নির্ভর পর্যায়টা হচ্ছে দুইভাবে ব্যাখ্যা করা হয়, একটা হচ্ছে অচক্রীয়, একটা হচ্ছে চক্রীয়। আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমাদের ক্লাসে, তো আমরা একটু তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করি। একটা চক্রীয়, একটা হচ্ছে অচক্রীয়। তো অচক্রীয়র ক্ষেত্রে কি হয়, এখানে আলোক শক্তি পড়ার পর শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি খরচ করে দুইটা ইলেকট্রন প্লাস্টোকুইনন তারপর এরকম পর্যায়ক্রমিকভাবে এই ফটোসিস্টেম 1 এর কাছে পাঠিয়ে দেয়। ফটোসিস্টেম 1 কিছুটা শক্তি খরচ করে ফেরিডক্সাইডের কাছে পাঠাবে, ফেরিডক্সাইড এনডিপিএইচ রিডাক্টেজ উৎপন্ন করবে। এখান থেকে পানি যখন ভাঙবে, পানি ভাঙার পর যখন সূর্যের আলো থাকবে না, তখন পানি ভেঙে গিয়ে এখানে কি হবে, দুইটা ইলেকট্রন এখানে পাঠিয়ে দেবে, যে দুইটা ইলেকট্রন প্রতিনিয়ত হচ্ছে যখন সূর্যের আলো থাকবে না তখন এই প্রতিনিয়ত দুইটা ইলেকট্রন পাঠাতে থাকবে। এদিক থেকে যখন দুইটা হাইড্রোজেন প্লাস উৎপন্ন হবে, এই দুটো হাইড্রোজেন প্লাস ফেরিডক্সাইডের কাছে যাবে, তারপর এখান থেকে এনডিপিএইচ প্লাস উৎপন্ন করবে, আর হচ্ছে এখানে এটিপি উৎপন্ন করবে। এটা আমি আরেকবার পড়িয়েছি, তাই আমি এটা দ্রুত বলছি। আর এটা হচ্ছে চক্রীয়। চক্রীয়টার মধ্যে কি হয়, এটা এখান থেকে ইলেকট্রনটা যাবে আবার চক্রাকারে কিন্তু এখানে আসছে। তো এটা হচ্ছে চক্রাকারে হচ্ছে বলে এটা চক্রীয়, আর এটা অচক্রাকারে হচ্ছে বলে মানে ফিরে আসছে না বলে এটা হচ্ছে অচক্রীয়। তো এবার আমাকে জানান যে সম্ভব না, বাট আমি চেষ্টা করব। অ্যাকচুয়ালি কি আপনারা বুঝতে পারছেন না বলে, আপনারা যেন ক্লিয়ারলি বুঝতে পারেন এই জন্য আমি তো সময় নিয়ে এটা পড়াচ্ছি। অনেকে এটা তাড়াতাড়ি বুঝতে পারবে, অনেকে এটা আস্তে আস্তে বুঝতে পারবে, এই জন্য আমি এত টাইম নিয়ে পড়াচ্ছি। তো আপনাদের যদি আরও সময় লাগে বুঝতে, তাহলে আমি আরও ব্যাখ্যা করে পড়াবো, সময় যতটুকুই লাগুক, বুঝতে পারলেই হলো। এবার হচ্ছে আমাদের এমডি আমাদের হচ্ছে বুঝতে পেরেছে, নুসাইবা আফরিন বলছে বুঝতে পেরেছে, তারপর হচ্ছে আফসারা আহমেদ বলছে আপু বুঝতে পেরেছে, আচ্ছা ঠিক আছে। এমডি হিমেল মল্লিক বলছে বুঝতে পেরেছে, ইউসুফ বলছে বুঝতে পেরেছে, তারপর জান্নাতুল নাইম বুঝতে পেরেছে। আমি আর দেরি না করি, আমি আশা করবো আমি এতটা ব্যাখ্যা করার পর অনেকে এটা বুঝতে পেরেছে। এবার আমরা আলোচনা করব হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় যেটা। তো আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে আলোক নিরপেক্ষ পর্যায়ের মেইন উদ্দেশ্য কি? আলোক নিরপেক্ষ পর্যায়ের মেইন উদ্দেশ্য হচ্ছে যে কার্বন বিজারণ। এটারও মেইন উদ্দেশ্য কি, যেহেতু সব কিছু সালোক সংশ্লেষণের, এটারও মেইন উদ্দেশ্য হচ্ছে কার্বন বিজারণ। তো আলোক নিরপেক্ষর মধ্যে কার্বন বিজারণটা হয় হচ্ছে 3 ভাবে। তো আমরা আলোচনা করব শুধুমাত্র 2টাকে, ঠিক আছে? আমরা আজকে করি পরে করি, আলোচনা করবই 2টাকে। কারণ হচ্ছে কি, আমাদের খুব গুরুত্বপূর্ণ যেই বিজারণ মাধ্যমটা কার্বন বিজারণ, সেই 2টা গুরুত্বপূর্ণ হচ্ছে C4 আর C3। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে কি নিয়ে, আমরা আলোচনা করব হচ্ছে আলোক নিরপেক্ষ। আলোক নিরপেক্ষ
তো আলোক নিরপেক্ষের মধ্যে কি থাকে C3 আর C4। তো C3 কেন বলে সেটা আমরা একটু পরে জানতে পারবো। তো আলোক নিরপেক্ষ বর্জ্যের মধ্যে 3 ভাবে কার্বন বিজারণ হয়, একটা C3, একটা C4, একটা হচ্ছে কেম পর্যায়, তো কেম প্রক্রিয়া। তো এখানে কি হয় অ্যাকচুয়ালি C3তে যেটা হয়, C3-র ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে উদ্ভিদের কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে, স্ট্রোমা থাকে। আমরা একটু আগে দেখলাম না কি থাকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে স্ট্রোমা থাকে বা গ্রানাম থাকে। সেই স্ট্রোমাতে অ্যাকচুয়ালি কি থাকে, সেই স্ট্রোমাতে হচ্ছে আগে থেকে কি একটা পদার্থ থাকে 5 কার্বন বিশিষ্ট। 5 কার্বন বিশিষ্ট এই পদার্থটার নাম হচ্ছে 1,5 রাইবুলোজ। 1 কার্বন বিশিষ্ট এই পদার্থটার নাম হচ্ছে 5 কার্বন বিশিষ্ট পদার্থটার নাম হচ্ছে 1,5 রাইবুলোজ 1,5 বিস ফসফেট। এটা কয় কার্বন বিশিষ্ট, এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। এটা কয় কার্বন বিশিষ্ট, এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। তো এই 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 বিস ফসফেট আগে থেকে কোথায় থাকে, আগে থেকে কোষের যে ক্লোরোপ্লাস্ট রয়েছে সেই ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে বা গ্রানামে আগে থেকে অবস্থান করে। তো তখন বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড কি হবে, এখানে বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড এখানে এসে প্রবেশ করবে। বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড এই রাইবোলোজ 1,5 বিস ফসফেটের সাথে যুক্ত হবে, যেটা কিনা 5 কার্বন বিশিষ্ট। সেই 5 কার্বন বিশিষ্ট সাথে যদি আবার একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, এখান থেকে একটা কার্বন কি হবে, এই 5 কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। তখন এটা কি আর 5 কার্বন বিশিষ্ট থাকবে, তখন এটা 6 কার্বন বিশিষ্ট হয়ে যাবে। তো এই 6 কার্বন বিশিষ্ট কি উৎপন্ন হবে, 6 কার্বন বিশিষ্ট একটা অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, একটা অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন হবে, কিটো অ্যাসিড। তো এই পুরো ঘটনাটা ঘটবে হচ্ছে একটা এনজাইমের সাহায্যে। সেই এনজাইমের নাম হচ্ছে রুবিস্কো। তাহলে রুবিস্কো এনজাইমের সাহায্যে রাইবোলোজ 1,5 বিস ফসফেট, যেটা 5 কার্বন বিশিষ্ট, তার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন করবে। এবার এই অস্থায়ী কিটো অ্যাসিডটা কি হবে, এই অস্থায়ী কিটো অ্যাসিডটা আবার কিসে পরিণত হবে, এখানে আবার পানি প্রবেশ করবে। পানি প্রবেশ করলে এখানে একটা স্থায়ী পদার্থের উৎপন্ন হবে, যে স্থায়ী পদার্থটা হয় হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। এবং এর নাম হচ্ছে কি, 3 কার্বন বিশিষ্ট যে পদার্থটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন চিন্তা করে দেখি, এই যে একটা পদার্থ তৈরি হলো যেটা কিনা 3 কার্বন বিশিষ্ট, এটা হচ্ছে একটা স্থায়ী পদার্থ উৎপন্ন হবে। এটা হচ্ছে কি স্থায়ী। তো এই যে C3 উদ্ভিদের ক্ষেত্রে এদেরকে C3 উদ্ভিদ কেন বলে, কারণ এসব উদ্ভিদের মধ্যে প্রথম স্থায়ী পদার্থটা উৎপন্ন হয়, যে প্রথম স্থায়ী পদার্থ সেটা হয় 3 কার্বন বিশিষ্ট। সেটা হয় কয় কার্বন বিশিষ্ট, সেটা হয় 3 কার্বন বিশিষ্ট। এই কারণে এটাকে বলা হয় হচ্ছে C3 চক্র। এই কারণে এটাকে কি বলা হয়, C3 চক্র। এখন এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হলো, এখানে আবার কি হবে, এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের ক্ষেত্রে আবার কি হয়, এখানে আবার একটা এনজাইম ব্যবহৃত হবে। পাশাপাশি এখানে কি হবে, এখানে এটিপি খরচ হবে। আর এটিপি খরচ হওয়া মানে হচ্ছে এটিপিকে ভাঙলে আমরা কি পাই, আমরা একটু আগে দেখেছি, এটিপিকে ভাঙলে আমরা এডিপি পাই আর ইনঅর্গানিক ফসফেট পাই। তো এই ইনঅর্গানিক ফসফেট সে ব্যবহার করবে, আর এখান থেকে এটিপি খরচ করার পর ইনঅর্গানিক ফসফেট এখানে ব্যবহার হওয়ার পর এডিপিটা এখান থেকে মুক্ত হয়ে যাবে, আর ইনঅর্গানিক ফসফেট সে ব্যবহার করবে। আর এখানে যে এনজাইমটা কাজ করবে তার নাম হচ্ছে কাইনেজ। যতবারই আমরা দেখব ইনঅর্গানিক ফসফেট ব্যবহৃত হচ্ছে, এডিপি মুক্ত হচ্ছে, তখনই আমরা বুঝবো এখানে কি ব্যবহৃত হয়, কাইনেজ নামক এনজাইম ব্যবহৃত হয়। তো এই কাইনেজ নামক এনজাইম ব্যবহৃত হবে, আর ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে, কি উৎপন্ন করবে, 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড।
আচ্ছা, তাহলে এখানে কি উৎপন্ন হয়? অ্যাক্টিন বিসফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় কিসের মাধ্যমে? এনজাইমের মাধ্যমে, কাইনেজ নামক এনজাইমের মাধ্যমে। এখন এখানে কি হবে? এই যে অ্যাক্টিন বিসফসফোগ্লিসারিক অ্যাসিডটা উৎপন্ন হচ্ছে, এটা আবার কিসে পরিণত হবে? এই অ্যাক্টিন বিসফসফেট গ্লিসারিক অ্যাসিডটা আবার কিসে পরিণত হবে? এটা আবার কিসে পরিণত হয়? এটা হয় হচ্ছে ডিহাইড্রোজিনেজের মাধ্যমে। এখানে কি হবে? ডিহাইড্রোজিনেজ হবে, ডিহাইড্রোজিনেজ নামক এনজাইমের মাধ্যমে। এবং এখানে আরও একটা বিষয় হয়, সেটা হচ্ছে NADP H+, এটা এখান থেকে জারিত হয়ে NADP উৎপন্ন করবে। এখান থেকে জারিত হয়ে কি উৎপন্ন করবে? NADP প্লাস কি উৎপন্ন করবে? প্লাস এখান থেকে ইনঅর্গানিক ফসফেট উৎপন্ন করবে, প্লাস এখান থেকে ইনঅর্গানিক ফসফেট উৎপন্ন করবে। আর এখানে ডিহাইড্রোজেনেজের মাধ্যমে কি উৎপন্ন করবে? এই অ্যাক্টিন বিসফসফেট অ্যাসিডটা কিসে পরিণত হয়ে যাবে? এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা পরিণত হয়ে যাবে হচ্ছে গ্লিসারালডিহাইড 3-ফসফেট, গ্লিসারালডিহাইড 3-ফসফেট। তাহলে এটা কিসে পরিণত হচ্ছে? গ্লিসারালডিহাইড 3-ফসফেটে পরিণত হচ্ছে। এবার আমি এটা একটু উপরে লিখি, এখানে NADP প্লাস ইনঅর্গানিক ফসফেট। আচ্ছা, এবার এই গ্লিসারালডিহাইড 3-ফসফেটটা কিসে পরিণত হবে? এই গ্লিসারালডিহাইড 3-ফসফেটটা পরিণত হবে হচ্ছে মূলত এখানে আইসোমারেজ নামক একটা এনজাইম ব্যবহৃত হবে। আইসোমারেজ এনজাইমের সহযোগিতায় সে কিসে পরিণত হয়? এখানে সে পরিণত হয় হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এটাও হয় 3 কার্বন বিশিষ্ট, ওকে। তাহলে এটাও কি কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। তাহলে কি বললাম? অ্যাক্টিন বিসফসফোগ্লিসারিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজের মাধ্যমে এখান থেকে গ্লিসারিলডিহাইড 3-ফসফেট, যেটা কিনা 3 কার্বন বিশিষ্ট, উৎপন্ন করবে। তারপর আইসোমারেজ নামক এনজাইমের মাধ্যমে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট 3 কার্বন বিশিষ্ট ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন করবে। এবার কি হবে? এবার এখানে এই গ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোনের মাধ্যমে এখানে উৎপন্ন হবে হচ্ছে কি? এখানে উৎপন্ন হবে ফ্রুক্টোজ 6-ফসফেট। কি উৎপন্ন হবে? ফ্রুক্টোজ 6-ফসফেট। ফ্রুক্টোজ 6-ফসফেট উৎপন্ন হবে। এবং এখানে যে এনজাইমটা কাজ করবে সেটার নাম হচ্ছে অ্যালডোজ। এটার নাম হচ্ছে অ্যালডোলেজ। সেটার নাম হচ্ছে অ্যালডোলেজ। এই অ্যালডোলেজ এনজাইমের সহযোগিতায় ফ্রুক্টোজ 6-ফসফেট উৎপন্ন হবে কোথা থেকে? এই গ্লিসারালডিহাইড 3-ফসফেট আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট মিলে কি উৎপন্ন করছে? অ্যালডোজ এনজাইমের উপস্থিতিতে ফ্রুক্টোজ 6-ফসফেট উৎপন্ন করে। এবার আমি এই পাশে একটু দেখাই, এই ফ্রুক্টোজ 6-ফসফেটটা আবার কিসে পরিণত হয়? এখানে দেখাই, এখানে যাইবা হবে কিনা বুঝতেছি না। তো এই ফ্রুক্টোজ 6-ফসফেটটা তখন কিসে পরিণত হবে? এটা পরিণত হবে হচ্ছে ফ্রুক্টোজ 1-ফসফেট। ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে এটা পরিণত হবে গ্লুকোজ 1-ফসফেট। এই গ্লুকোজ 1-ফসফেটটা আবার কি হবে? এই গ্লুকোজ 1-ফসফেটটা আবার দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। দুইটা ভাগে ভাগ হয়ে কি তৈরি করবে? এখানে তৈরি করবে হচ্ছে ADP গ্লুকোজ, এখানে তৈরি করবে হচ্ছে UDP গ্লুকোজ। এই ADP গ্লুকোজকে বলা হয় হচ্ছে স্টার্চ, এটাকে বলা হয় হচ্ছে স্টার্চ, আর এটাকে বলা হয় হচ্ছে সুক্রোজ। তাহলে কি হচ্ছে? তাহলে এখানে হয় হচ্ছে কি গ্লিসারালডিহাইড 3-ফসফেট আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন
ফসফেট উৎপন্ন বিক্রিয়া করে এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন করে। ফ্রুক্টোজ 6 ফসফেট গ্লুকোজ 1 ফসফেট উৎপন্ন হবে। গ্লুকোজ 1 ফসফেট ভেঙে গিয়ে এডিপি আর হচ্ছে ইউডিপি তৈরি করবে। এডিপি হচ্ছে স্টার্চ আর ইউডিপি হচ্ছে সুক্রোজ, এই দুটাই হচ্ছে গ্লুকোজ। এখন লক্ষ্য করি এখানে যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট উৎপন্ন হলো, এই গ্লিসারলডিহাইড 3 ফসফেটটা কি করে, আমি এটা একটু নিচে লিখি, এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট কি করে, এখানে কি উৎপন্ন হচ্ছে, এখান থেকে উৎপন্ন হয় হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এখানে অ্যাকচুয়ালি জায়গার কারণে লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছে, গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এখান থেকে কি হয়, এখান থেকে অ্যাকচুয়ালি আরেক ধরনের এনজাইম ব্যবহৃত হয়। এই এনজাইমটার সাহায্যে কি হবে, এই এনজাইমটার সাহায্যে এখানে দুইটা জিনিস উৎপন্ন হয়, একটা হয় হচ্ছে ইরিথ্রোজ, 4 ফসফেট, ইরিথ্রোজ 4 ফসফেট। আর এখান থেকে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি উৎপন্ন হয়, এখানে হচ্ছে জাইলুলোজ 5 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট। ইরিথ্রোজ উৎপন্ন হয় আর এখানে উৎপন্ন হচ্ছে জাইলুলোজ 5 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট। এবার এই জাইলুলোজ 5 ফসফেটটা কিসে পরিণত হবে, আর এখানে যে এনজাইমটা ব্যবহার হয় তার নাম হচ্ছে ট্রান্সকিটোলেজ। এই ট্রান্সকিটোলেজ এনজাইম ব্যবহার করার মাধ্যমে ইরিথ্রোজ 4 ফসফেট এবং জাইলুলোজ 5 ফসফেট উৎপন্ন হবে। এই জাইলুলোজ 5 ফসফেটটা আবার কিসে পরিণত হবে, এটা আবার পরিণত হয় হচ্ছে রাইবোলোজ, এটা হয় হচ্ছে ফসফেট 5 কার্বন বিশিষ্ট, এটা হয় হচ্ছে রাইবোলোজ 5 ফসফেট, এটা হয় হচ্ছে রাইবোলোজ 5 ফসফেট। এরপর এই রাইবোলোজ 5 ফসফেটে আবার কি হয়, এখানে হয় হচ্ছে ওই যে আমরা বললাম কাইনেজ নামক একটা এনজাইম ব্যবহৃত হয়, কখন, যখনই এটিপি খরচ হবে, এটিপি মুক্ত হবে আর ইনঅর্গানিক ফসফেট এখানে যুক্ত হবে, ঠিক তখনই বিস ফসফো কথাটা আসবে আর এডিপি মুক্ত হলেই তখনই কাইনেজ ব্যবহৃত হবে। তাহলে এখানে কি হবে, এখানে হয় হচ্ছে এডিপি মুক্ত হয়, এটা বাইরে দেখাই আমি, এখানে এডিপিটা হচ্ছে মুক্ত হয় আর ইনঅর্গানিক ফসফেট ব্যবহৃত হয়। তাহলে এটিপি ভাঙলে ইনঅর্গানিক ফসফেট আর এডিপি পাওয়া যায়, যে এডিপি মুক্ত হয়ে যাবে আর ইনঅর্গানিক ফসফেট এখানে ব্যবহৃত হবে। ব্যবহৃত হওয়ার পর এখানে কাইনেজ নামক একটা এনজাইম ব্যবহার করার মাধ্যমে আবার কিসে পরিণত হয়ে যায়, রাইবোলোজ 1,5 বিস ফসফেটে পরিণত হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ফার্স্টে রাইবোলোজ 1,5 বিস ফসফেট, এটা স্ট্রোমাতে থাকে, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, রুবিস্কো এনজাইমের মাধ্যমে অস্থায়ী কিটো অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট হয়ে যায় 5 কার্বন বিশিষ্ট থেকে। তারপর এখানে পানি আসে, পানি প্রবেশ করলে এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে, যেটা হচ্ছে একদম এই প্রক্রিয়ার স্থায়ী প্রথম 3 কার্বন বিশিষ্ট পদার্থ। এটা আবার কি এটিপি ব্যবহার করবে, এটিপি ব্যবহার করে ফসফেট গ্রহণ করবে, ইনঅর্গানিক ফসফেট গ্রহণ করবে, এডিপিকে মুক্ত করে দিবে। কাইনেজ ব্যবহার করে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হলে অ্যাক্টিন বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করবে। এই অ্যাক্টিন বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড আবার ডিহাইড্রোজিনেজ নামক এনজাইমের সহযোগিতায় এখান থেকে NADPH+ ভেঙে NDP+ ইনঅর্গানিক ফসফেট উৎপন্ন করে। তারপর এখানে এই অ্যাসিডটা ডিহাইড্রোজেনেজের মাধ্যমে গ্লিসারলডিহাইড 3 ফসফেটে পরিণত হয়। এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট আবার আইসোমারেজ নামক একটা এনজাইম ব্যবহার করে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট উৎপন্ন করবে। এই দুটা মিলিত হয়ে ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন করবে অ্যালডোলেজ নামক এনজাইমের সহযোগিতায়। এরপর এই ফ্রুক্টোজ 6 ফসফেটটা গ্লুকোজ ফসফেটে পরিণত হবে, গ্লুকোজ 1 ফসফেট। এরপর এটা ভেঙে গিয়ে এডিপি আর ইউডিপি তৈরি করবে। এডিপি হচ্ছে স্টার্চ,
আর ইউডিপি হচ্ছে সুক্রোজ। আর এখানে কি হয়, এখানে গ্লিসারডিহাইড 3 ফসফেটটা ভাঙে হচ্ছে ট্রান্সকিটোলেজের মাধ্যমে। এটা একটা এনজাইম, এটা ভেঙে গিয়ে দুটো জিনিস তৈরি করে, একটা হচ্ছে ইরিথ্রোজ 4 ফসফেট, একটা জাইলোলোজ 5 ফসফেট। এই জাইলোলোজ 5 ফসফেটটা আবার কিসে পরিণত হয়, এটা হচ্ছে ইপিমারেজ নামক একটা এনজাইম ব্যবহার করে। এখানে ইপিমারেজ নামক এনজাইম ব্যবহার করে রাইবোলোজ 5 ফসফেট উৎপন্ন করলো। রাইবোলোজ 5 ফসফেটটা আবার কাইনেজ নামক এনজাইম ব্যবহার করে এখানে এটিপি থেকে এডিপি মুক্ত করে দেয়, ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে আবার রাইবোলোজ 1,5,20 ফসফেট উৎপন্ন করে। এভাবেই মূলত এই যে C3 চক্র এটা চলতে থাকে। আপনারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান এই পুরো প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমাকে একটু কমেন্ট সেকশনে জানান, আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটি করুন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় আমি মাস্ট বি দিলাম, ইনশাল্লাহ এটা পরীক্ষায় আসবে। আপনি সামনে যেই পরীক্ষায় দেন না কেন এটা আসছে, এটা এসে গেছে আপনার প্রশ্নের মধ্যে, এটা আছে এখন। তো এটা যেহেতু খুব ইম্পর্টেন্ট, এটা বুঝতে পেরেছেন কিনা আমাকে জানান। আচ্ছা, আমাদেরকে মাহমুদুল হক খান জয় ভাইয়া বলছে এতটা কীভাবে মনে রাখবেন। আমি যেভাবে বললাম অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব ইজিলি আপনি বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। যদি বুঝতে পারেন সেটা কিন্তু একবার বাসায় যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার মনে থাকবে, তাই না? সো বোঝাটা হচ্ছে মেইন ব্যাপার। আপনাকে আমি বুঝাই দেওয়া এটা আমার দায়িত্ব, আর আপনার সেটাকে প্র্যাকটিসের উপর রাখা এটা হচ্ছে আপনার দায়িত্ব। আপনি প্র্যাকটিসের উপর রাখলে আপনার এটা মনে থাকবে। সো আমি এটা বুঝালাম, এটা আপনি বুঝতে পেরেছেন কিনা সেটা আমাকে বলেন। এমডি আমাদুল ইসলাম বলছে বুঝতে পেরেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমাদের হাসিবুল হাসান বলছে বুঝতে পেরেছে, সাবিকুন নাহার বলছে বুঝতে পেরেছে, আফসার আহমেদ বলছে বুঝতে পেরেছে। যাই হোক, আপনাদের স্ক্রিনশট তুলে নিন। আচ্ছা, আমাদের আর C4 চক্রটা খুব ছোট, আমি C4 চক্রটা আলোচনা শুরু করব। আমি কি C4 না, আমি টায়ার্ড হইনি। আপনারা কি আলোচনাটা আপনারা কি বুঝতে চাচ্ছেন কি না? C4 চক্র যদি ম্যাক্সিমাম বলেন C4 চক্র পড়বেন, তাহলে একবারে আমি সালোক আলোচনাটা এখানে আজকে আলোচনা শেষ করে দিব। কারণ কালকে হচ্ছে শ্বসনটা আলোচনা, কালকে বলতে আগামী ক্লাসে হচ্ছে আমরা কি শ্বসন নিয়ে আলোচনা করব। তো আজকে যদি আমি C4 চক্র আলোচনা করি তাহলে পরবর্তী ক্লাসে শ্বসন থেকে শুরু করতে পারবো। আচ্ছা, ওকে, আমাদেরকে বলছে শুরু করতে সমস্যা নেই। আমরা C4 চক্রটা খুব ছোট, ওইটা অ্যাকচুয়ালি এটার মতোই, বাট এটা বুঝলে ওইটা যে কেউ বুঝতে পারবে। এটা বুঝলে ওইটা যে কেউ বুঝতে পারবে। সো C4 চক্রটা আমরা আলোচনা শেষ করে দিই, তাহলে পরবর্তী ক্লাসে শ্বসন নিয়ে আলোচনা করতে পারবো। আচ্ছা, তো আমরা C4 চক্রটা একটু দেখি। C4 চক্র কেন বলা হয়? C4 চক্রকে বলা হয় এই কারণে, ওই যে ওইখানে যেমন একটা C3 চক্রের মধ্যে যেমন প্রথম স্থায়ী পদার্থটা 3 কার্বন বিশিষ্ট ছিল, এই C4 চক্রের মধ্যে প্রথম স্থায়ী পদার্থটা 4 কার্বন বিশিষ্ট হয়। এই কারণে এটাকে বলা হয় C4 চক্র। আর এইটা মূলত আবিষ্কার করেছে বা এটা ব্যাখ্যা করেছে বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক। তো এই বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক ব্যাখ্যা করেছে বলে এই চক্রটার নাম হচ্ছে এই চক্রটার নাম হচ্ছে হ্যাচ এবং স্ল্যাক চক্র। আর এটাকে আরেকটাভাবে ডাকা হয়, সেটা হচ্ছে কি C4 চক্র। তো এখানে কি হয়, এখানে আমরা যেমন দেখেছিলাম ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে থাকে, ওয়েট করি আমরা। এখানে আমরা যেমন দেখি যে C3 চক্রের মধ্যে কি দেখি আমরা, C3 চক্রের মধ্যে আমরা দেখি যে ওইখানে অ্যাকচুয়ালি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে থাকে। তো এখানে এরকম থাকে হচ্ছে থাইলাকয়েডের মধ্যে। থাইলাকয়েডের মধ্যে আগে থেকে কি থাকে, থাইলাকয়েডের মধ্যে আগে থেকে থাকে হচ্ছে মূলত ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। কি থাকে? ফসফোইনল, একটু নিচে লিখি এটা আমি, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তো এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে মূলত একটা কোষে। সেই কোষের নামটা আমরা একটু পরে বলছি, আগে এখানে যে চিত্রটা আঁকতে হবে আমার সাথে সাথে চিত্রটা এঁকে ফেলুন। আমার সাথে সাথে আপনারাও চিত্রটা এঁকে ফেলুন, তাহলে পরবর্তীতে আর হচ্ছে আমি মুছে ফেললেও কোনো প্রবলেম হবে না। তো এটা হচ্ছে আমাদের শেষ আলোচনা, তো আমার সাথে সাথে আপনারাও চিত্রটা এঁকে ফেলুন।
আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি দুইটা কোষ থাকে। এখানে অ্যাকচুয়ালি কয়টা কোষ থাকে? দুইটা কোষ থাকে। এখানে যেই কোষটা প্রথমে আমি আঁকলাম সেই কোষটাকে কি নামে ডাকা হয়? সেই কোষটাকে ডাকা হয় হচ্ছে মেসোফিল কোষ নামে। সেই কোষটাকে কি নামে ডাকা হয়? সেটাকে ডাকা হচ্ছে মেসোফিল কোষ নামে। প্রথমটাকে মেসোফিল কোষ বলা হয় আর পরেরটাকে বলা হয় বার্ন শীত কোষ। পরেরটাকে বলা হয় বার্ন শীত কোষ। কি কোষ বলা হয়? পরেরটাকে বলা হয় হচ্ছে বার্ন শীত কোষ। তো আপনি এটা খাতার মধ্যে একটু সুন্দর করে আঁকবেন। আমার বোর্ডের মধ্যে অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করে পড়াচ্ছি তাই আঁকা যাচ্ছে না। যাই হোক, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি এই দুটার মাঝখানে আবার একটা কি থাকে? একটা পর্দা থাকে, যেটাকে আমরা কি বলি? প্লাজমোডেস মাটা। তো আমরা জানি হচ্ছে এই দুটা কোষ যখন পাশাপাশি অবস্থান করে তখন তাদের মাঝখানে একটা পর্দা থাকে, সেই পর্দাটার নাম হচ্ছে প্লাজমোডেস মাটা। তো এই পর্দাটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে প্লাজমোডেস মাটা। এটাকে বলা হয় হচ্ছে প্লাজমোডেজমাটা। ওকে, এখন এই যে এই কোষটা, এটাকে বলা হয় হচ্ছে মেসোফিল। মেসোফিল কোষ। আর এখানে যে কোষটা থাকে এটাকে বলা হয় হচ্ছে বার্ন শীত কোষ। আচ্ছা, তো এই মেসোফিল কোষের মধ্যে কি থাকে? আগে থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থাকে। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের মধ্যে আবার কি প্রবেশ করে? এখানে আবার প্রবেশ করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো যখনই আমরা দেখব কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করছে তখন আমরা কি বলবো? এটাকে কার্বক্সিলেজ। এখানে কি হয়? এখানে হয় হচ্ছে কার্বক্সিলেজ। যখন আমরা দেখব প্রবেশ করছে তখনই এটা হয় হচ্ছে কার্বক্সিলেজ। কার্বক্সিলিক এনজাইমের মাধ্যমে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়ার মাধ্যমে কি উৎপন্ন করে? এখানে উৎপন্ন করে হচ্ছে অক্সোজ অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সোজ অ্যাসিটিক অ্যাসিডটা কি হয়? এটা হয় হচ্ছে মূলত তিন কার্বন বিশিষ্ট। আর এই অক্সোজ অ্যাসিটিক অ্যাসিডটা হয় 4 কার্বন বিশিষ্ট। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে যখনই আমরা 4 কার্বন বিশিষ্ট কিছু তৈরি হয়ে যাবে তখন সাথে সাথে এটা বার্ন শীতে চলে যাবে। কেন? কারণ আমরা এই প্রক্রিয়ার মধ্যে C4 এর মধ্যে দেখি যে মেসোফিলের মধ্যে সবসময় C3 থাকবে। C4 উৎপন্ন হয়ে গেলে সাথে সাথে বার্ন শীতে পাঠিয়ে দেবে। তো বার্ন শীতে পাঠানোর আগে এটা কি করে? এটা এখানে একটা কাজ করে, সেটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ ঘটাবে। ডিহাইড্রোজিনেজ ঘটানোর সময় আমরা কি দেখেছিলাম? C3 এর মধ্যে ডিহাইড্রোজিনেজ হলে কি হয়? NADP H+, এটা থেকে আমরা কি পাই? NADP পাই, রাইট? NADP পাই আর ইনঅর্গানিক ফসফেট পাই। তো এখানে ডিহাইড্রোজিনেজের মাধ্যমে কি হয়? একটা C4 উৎপন্ন হয়। যে C4টা অ্যাকচুয়ালি কি হয়? এখানে ম্যালিক অ্যাসিড অথবা অ্যাসপার্টিক অ্যাসিড। এখানে লিখে নেবেন, এখানে ম্যালিক অ্যাসিড পাশাপাশি কমা দিয়ে লিখবেন অ্যাসপার্টিক অ্যাসিড। কি লিখবেন? অ্যাসপার্টিক অ্যাসিড। কমা দিয়ে এখানে লিখবেন, এখানে ম্যালিক অ্যাসিডের পাশে কমা দিয়ে অ্যাসপার্টিক অ্যাসিড। তো এখানে কি হয়? এই কার্বন 4 মানে C4টা কি হয়? C4টা ম্যালিক অ্যাসিড অথবা অ্যাসপার্টিক অ্যাসিড নামক এনজাইমের সাহায্যে কি হয়? এটা বার্ন শীটে চলে যায়। এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে। আমরা দেখছিলাম যখন কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে তখন এটা হয় কার্বক্সিলেজ। এখানে হয় হচ্ছে কার্বক্সিলেজ। আর যখন কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় তখন হয় ডিকার্বক্সিলেজ।
আচ্ছা, তো এই কার্বন ডাইঅক্সাইড বের হয়ে কোথায় যাবে? এই কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে হচ্ছে C3 চক্রে, যাবে হচ্ছে C3 চক্রে। কোথায় যাবে? C3 চক্রে যাবে। আচ্ছা, তো যদি C3 চক্রে যায় তাহলে কি হবে একটু পর বলছি। এখন এখানে যে কার্বন 4 মানে C4 যে উৎপন্ন হলো, এই C4টা কি হবে? এই C4টা এখান থেকে মূলত কি হবে, এইখানে তার NADP-টা জারিত হবে। NADP-টা জারিত হবে, কি হবে? NADP-টা জারিত হবে। জারিত হয়ে কি উৎপন্ন করবে? এখান থেকে জারিত হয়ে উৎপন্ন করবে হচ্ছে NADP H+ উৎপন্ন করবে। আর এখানে কি করবে? সে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? পাইরুভিক অ্যাসিড। তো আমরা কি জানি পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট হয়? 3 কার্বন বিশিষ্ট, তাই না? সো যেহেতু এখানে 3 কার্বন বিশিষ্ট বার্নসিটে উৎপন্ন হয়ে গেছে, সে কি করবে? এটাকে এবার এখানে পাঠিয়ে দিবে। সো আমরা কি করব? এখন এখান থেকে এটা এখানে পাঠিয়ে দিলে, এখান থেকে পাঠিয়ে দিবে সে পাইরুভিক অ্যাসিডটাকে কোথায় পাঠিয়ে দিবে? এই মেসোফিল কোষে পাঠিয়ে দিবে। কেন? কারণ 3 কার্বন বিশিষ্ট যে কোনো কিছু কি হবে না, কখনো যে কোনো পদার্থ কখনো বার্নসিটে থাকবে না, থাকবে হচ্ছে মেসোফিল কোষে। তো সে তখন এখানে চলে আসবে এবং এখানে চলে এসে কি হবে? এখানে চলে আসার পর কাইনেজ নামক এনজাইমের সাহায্যে এখানে কি এনজাইম কাজ করবে? কাইনেজ অন্য কাজে একটু লিখি এখানে, কাইনেজ নামক এনজাইমের সাহায্যে এটা কিসে পরিণত হয়ে যাবে? এটা পরিণত হবে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। তাহলে কি হচ্ছে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেসোফিল কোষের মধ্যে আগে থেকে কি ছিল? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড ছিল, যেটা 3 কার্বন বিশিষ্ট। তো এই কারণে সে কিন্তু কোথায় আছে? মেসোফিল কোষে আছে। এখানে কার্বন ডাইঅক্সাইড ঢুকবে, ঢুকা মানে হচ্ছে কার্বক্সিলেজ। এরপর এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে। তারপর সেটা আবার কি হবে? NADP H+কে যুক্ত হয়ে NADP-কে জারিত করবে। এখান থেকে C4 উৎপন্ন হবে। এই C4 যখন উৎপন্ন হয়ে যাচ্ছে তখন এই মেসোফিল কোষে আর থাকবে না। কোথায় চলে যাবে? বার্নসিতে। কিসের মাধ্যমে? ম্যালিক অ্যাসিড অথবা অ্যাসপার্টিক অ্যাসিডের মাধ্যমে। এবার এখান থেকে সে যখন বার্নসিটে চলে যাচ্ছে, এখান থেকে ডিকার্বক্সিলেজ এনজাইমের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে। বের হয়ে এটা C3 চক্রের মধ্যে প্রবেশ করবে। কোথায়? C3 চক্রে। তো আমরা দেখেছিলাম না, C3 চক্রে রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে। সেই কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? C4 চক্র থেকে আসে। তো আমরা দেখতে পাচ্ছি এটা C4 চক্রের মধ্যে C3 চক্রও ঘটে, C4 চক্রও ঘটে। তার মানে যেসব উদ্ভিদ C4 উদ্ভিদ তাদের মধ্যে C3ও হবে, C4ও হবে। আর C3-র মধ্যে শুধুমাত্র C3টাই হবে, C4 হবে না। তো তাহলে কি হবে? আমরা এটা এতটুকু বুঝতে পারলাম যে যেহেতু এখানে C3টা চলার জন্য C4 চক্র থেকে কার্বন ডাইঅক্সাইডটা আসতে হয়, এই জন্য বাইরে থেকে সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। যদি সেই কার্বন ডাইঅক্সাইড প্রোভাইড না করে, C3 চক্র C4 উদ্ভিদের মধ্যে চলবে না। তার মানে এই প্রক্রিয়া যেটা হচ্ছে, C3 চক্রের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হবে তার তুলনায় C4 চক্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বিজারিত বেশি হবে। কারণ কি? সেই কিন্তু প্রোভাইড করছে এটা, তাই না? সেই কিন্তু এটা ট্রান্সফার করছে। এই কারণে আমরা এটা বলি C3 চক্রের চাইতে বেশি কার্বন বিজারিত হয়। কারণ কার্বন বিজারণ তো তার আসল উদ্দেশ্য, সালোক সংশ্লেষণের মেইন কথা কার্বন বিজারণ হবে, সেখান থেকে সে তার শর্করা উৎপন্ন করবে। তো বেশি কার্বন বিজারণ হয় কোথায়? C4-এর মধ্যে। আর C3-র মধ্যে কম হয়, কারণ C3-র মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা যায় C4-এর পরে। যাওয়ার পর এখান থেকে NADP-টা জারিত হবে কোথা থেকে? NADP H+ থেকে জারিত হয়ে পরিণত হবে NADP-তে। তারপর এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে পাইরুভিক অ্যাসিড, যেটা কিনা 3 কার্বন বিশিষ্ট। তাই এটা এখানে চলে যায়, কাইনেজের মাধ্যমে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এভাবেই পুরো প্রক্রিয়াটা চলতে থাকে। এটা হচ্ছে C4 চক্র। আমাকে এবার আপনারা কমেন্ট সেকশনে জানান আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আমাদের সাথে ওইশ দেবনাথ মাত্র জয়েন করেছে।
যাই হোক, আমাদের ক্লাসটা দুঃখজনকভাবে এখনই শেষ হয়ে যাবে। তো যাই হোক, আপনি কি করবেন, আপনি ক্লাসটা শেষে দেখে নেবেন এবং যেটা করবেন, আপনাদের সবার জন্য একটা SW আছে। সেই SWটা হচ্ছে কি, SWটা হচ্ছে আজকের ক্লাসে যা যা পড়ানো হয়েছে সবটা আপনারা নোট আকারে টেমিস স্কুল লাইভ গ্রুপে শেয়ার করবেন। আর আমাদের গত ক্লাসের যে নোটটা করেছিল, দুজন করেছে, তার মধ্যে থেকে একজন হচ্ছে আমাদের মাহমুদুল হক খান জয় ভাইয়া এবং আরেকজন হচ্ছে হাসিবুল হাসান ভাইয়া। তাহলে কে কে আমাদের আগের ক্লাসের নোটটা করেছিলেন? একজন হচ্ছে একজন হচ্ছে প্রথম একদম সুন্দরভাবে নোট করেছিলেন হচ্ছে হাসিবুল হাসান ভাইয়া। ওনার নোটটা আমার বেশ ভালো লেগেছে, ওনার পুরো নোটটা আমি দেখেছি। হাসিবুল হাসান ভাইয়া, আরেকজন হচ্ছে মাহমুদুল হক জয় ভাইয়া। আচ্ছা, তো এনারা দুজন অনেক সুন্দর করে নোটটা করেছে, আমি অনেক খুশি হয়েছি। তো আমি চাচ্ছি পরবর্তী ক্লাসে যেন আরও অনেকেই কি করে এই পুরো সালোক সংশ্লেষণের উপর যা যা আলোচনা করা হয়েছে সবটা সুন্দর করে নোট করে। আমি তাদের কাছ থেকে আরও সুন্দর নোট আশা করছি। আর তার আগের ক্লাসেও আমাদের দুজন ছিল বিজয়ী, যারা নোটটা সুন্দর করে করেছিল। একজন ছিল আফনান সাবিত ভাইয়া, আরেকজন ছিল হুমায়রা রশিদ ভাইয়া। ভাইয়া নাকি আপু সেটা জানি না। তো যাই হোক, এই চারজন হচ্ছে আমাদের গত ক্লাসগুলো এখন পর্যন্ত বিজয়ী, যারা নোটটা খুব সুন্দর করে করেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব পরবর্তী ক্লাসে প্রত্যেকে এই সব কিছু আলোচনাটাকে খুব সুন্দর করে নোটের মধ্যে তুলে ধরার চেষ্টা করবেন। আজকে আমার আলোচনা ছিল সালোক সংশ্লেষণ নিয়ে, পরবর্তী ক্লাসে আমরা শোষণ নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।